আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, প্রতি রবিবার যেমনটি আমরা বলেছিলাম যে আমি একটি গ্রুপ ডিসকাশন করব, উইকলি রিভিউ, সেই রিভিউর অংশ হিসেবে আজকে আমাদের এই অনুষ্ঠান। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমান যে ইউনূস সরকার আজকে ৭৪তম দিন, ৭৪ ডেজ তারা অলরেডি শাসন ক্ষমতায় আছেন। কিন্তু যে আশা নিয়ে বা যে বিপ্লব পরবর্তী সরকারের প্রতিদান হয়ে যাচ্ছে, সে আশা ক্রমশই কমছে বলা চলে। তো আমরা যেটা দেখছি যে আওয়ামী পিশাচ যারা, আওয়ামী ফ্যাসিস্ট শক্তি আবারও সক্রিয় হচ্ছে। তারা তাদের মতো করে সক্রিয়তা দেখাচ্ছে, তারা বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ করছে, তারা বিচার দাবি করছে, তারা অনেক রকমের ঘটনা ঘটাচ্ছে। মূলত এই যে ৭৪ দিনের সরকার এবং আওয়ামী ফ্যাসিস্টদের, আওয়ামী পিশাচদের যে তৎপরতা আবার নতুন করে বাড়ছে, সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব আজকে। আজকে আমার সঙ্গে আলোচনায় যোগ দিচ্ছেন আপনাদের অনেক পরিচিত প্রিয় মুখ। সেই প্রিয় মুখদের মধ্যে আমি প্রথমেই পরিচয় করে দিতে চাই। আমাদের সাথে আছেন ইলিয়াস হোসেন, ইউটিউবার এবং অনুসন্ধানী সাংবাদিক জনাব ইলিয়াস হোসেন। আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের আরেক প্রিয় মানুষ, প্রিয় মুখ, বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট এবং ইঞ্জিনিয়ার জনাব মিনার রশিদ। মিনার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ছাত্রদের সমন্বয়কদের অন্যতম জনাব হাসনাত আব্দুল্লাহ। হাসনাত, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। দর্শক, আমার সঙ্গে যোগ দিচ্ছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। হাদি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। দর্শক, আমার সঙ্গে যোগ দিচ্ছেন আক্তার হোসেন। তিনি সদ্য ঘোষিত যে জাতীয় নাগরিক কমিটি, তার সদস্য সচিব জনাব আক্তার হোসেন। আক্তার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। দর্শক, আমার সঙ্গে যোগ দিচ্ছেন সামান্তা। সামান্তা হচ্ছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য, মুখপাত্র হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। এবং আমার সঙ্গে যোগ দিচ্ছেন আমাদের আতিক ভাই। কই গেল? আচ্ছা, আপাতত এই কয়জনের সঙ্গে এই কয়জন যোগ দিয়েছেন। আরো দুজন আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। আমাদের সঙ্গে যোগ দেবেন জনাব আতিক ভাই যোগ দেবেন, আমাদের সঙ্গে হাসিন ভাই যোগ দেবেন। আমরা তাদের জন্য অপেক্ষা করছি। আমার সঙ্গে যোগ দিয়েছেন যারা মাসুম মাহবুব, বিশিষ্ট সাংবাদিক এবং ইউটিউবার, আমার সাবেক সহকর্মী মাসুম মাহবুব। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জনাব আতিক মুজাহিদ, ডক্টর আতিক মুজাহিদ। তিনিও জাতীয় নাগরিক কমিটির সদস্য। আতিক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। এবং আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান। হাসিন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত নয়, বরখাস্ত। সাবেক বলবেন? না, আপনার বুদ্ধি তো যা গেছে হাসিন ভাই, এটা তো অবিশ্বাস্য রকমের সব ঘটনা। তো আমরা আসলে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যে ধরেন রক্তের দাগ শুকাই নাই, কিন্তু আওয়ামী পিশাচরা এখনো আবার সক্রিয়তা দেখাচ্ছে। তারা প্রতিবাদ করছে, তারা নাকি মিছিল মিটিং করছে। হাসিনা নাকি ত্রিপুরায় সমাবেশ করার চেষ্টা করছে, ঢুকে যাওয়ার চেষ্টা করছে। সরকারের বয়স ৭৪ দিন। ৭৪ দিনে আসলে মানে কি হইলো? ৭৪ দিনে আমাদের এত রক্তপাতের পরে অর্জনটা কি? ইলিয়াস, আপনাকে দিয়ে শুরু করি আমরা আলোচনাটা। আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। ইলিয়াস, আনমিউট করতে হবে। আসসালামু আলাইকুম। বিষয় হলো যে আমাদের হাসনাত ভাই গতকালকে রাতে ওনার সাথে যখন কথা হচ্ছিল, শুনলাম যে উনি কুমিল্লাতে গিয়েছেন হঠাৎ করে। তো কুমিল্লাতে তারা ত্রিপুরার ওই পারে জড়ো হওয়ার চেষ্টা করছেন, এরকম কিছু তথ্য হাসনাত ভাইয়ের কাছে এসছে। ওনারা সাথে সাথে সেখানে গিয়ে মশাল মিছিল করেছেন। তো এই যে উস্কানিগুলো, এগুলো যে তারা দিচ্ছে, এটা আসলে আমি মনে করি খুব সিরিয়াসলি নেওয়া উচিত। আমার মনে হয় এই যে ছাত্রদের যে মানে প্রয়োজনীয়তাটা কি,
ছাত্ররা এখনো যে মাঠে থাকাটা কতটা জরুরি সেটার প্রমাণ কালকে হয়েছে আমি মনে করি। তো কিছুক্ষণ আগে একজনের সাথে কথা হচ্ছিল, পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি বলছিলেন আ একটা মামলা হয়েছে আপনার জেডাই খান পান্না। এই জেডাই খান পান্নাদের মতো কিছু দুষ্কৃতিকারী যারা এতদিন ১৫ বছর ধরে কোনো কথা বলে নাই। ১৫ বছর ধরে মানুষকে যেভাবে পেরেছে সরকার সেভাবে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, তারা কথা বলে নাই। আমাদের এখানে দীর্ঘদিন গুমে থাকা একজন আয়নার ঘরের বাসিন্দা এখানে একজন আছে। তো এদেরকে নিয়ে তো কোনো কথা বলে নাই এবং এখনো পর্যন্ত তারা সেটা নিয়ে কিন্তু তেমন কিছুই বলে নাই। হঠাৎ করে তাদের এই যে আপনার হুমায়ূন আহমেদের স্ত্রী শাওন, আপনি দেখবেন খুব তৎপর তারা এই এখনকার ছোট, ছোট বিষয় নিয়ে। অনেকের কাছে মনে হচ্ছে যেন জিনিসপত্রের দাম এত বেড়েছে, মনে হয় ইউনূস সরকার আসার আগে তাদের ঘরে ফ্রি নিয়ে খাবার দিয়ে আসতো, আর হঠাৎ করে এখন দাম বেড়ে গেছে। দাম বাড়ার এই যে প্রক্রিয়া, এটা তো শেখ হাসিনাই শুরু করে দিয়ে গিয়েছে। এখন হঠাৎ করে একটা সরকারের কোনো, তারা নতুন আসলো, তাদের এখনো ওইভাবে তারা তৈরি করতে পারে নাই। তো এখন তো কিছুটা বাড়তি দেখা দিবেই। তো সেটা তারা, আমার নিশ্চয় তারা এটা নিয়ে কাজ করছে। বাণিজ্য মন্ত্রী গতকালকেও কথা বলেছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যারা এখন এত প্রতিবাদ করছেন, এই প্রতিবাদী মানুষগুলো কোথায় ছিল? জেডাই খান পান্নার বিরুদ্ধে একটা হত্যা চেষ্টা মামলা হয়েছে। সেটা ঠেকানোর জন্য আমি নামটা আর ধরলাম না, এখন কয়েকটা পত্রিকার সাংবাদিক, টেলিভিশনের সাংবাদিক, তারা ডিএমপি কমিশনার অফিস সহ পুলিশের বিভিন্ন জায়গায় নানানভাবে প্রেশার তৈরি করছেন যাতে যাতে তাকে ধরা না হয় বা তাকে যেন এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। জেডাই খান পান্না সহ যারা এই সরকারের পক্ষে এখন দালালি করবে, আমি মনে করি সবার বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা হওয়া দরকার এবং সেইটার জন্য শুধু পুলিশ বা আইন, যে এই কি বলে আদালত না, আমাদের এই যে আজকে যে মুখগুলো এই জায়গায় আছে সবার মাঠে থাকা প্রয়োজন। বিপ্লব এখনো শেষ হয় নাই। হাসনাত ভাই কালকে যেই ফেসবুকে একটা পোস্ট করেছেন, আমার পোস্টটা ঠিক মনে নাই, হাসনাত ভাই বলতে পারবে, খুব পছন্দ হয়েছে যে এখনো শেষ হয় নাই আরকি, এখনো চলমান আছে, এরকম এক্সাক্টলি বলতে পারলাম না। জি, কনক ভাই আমি এই পর্যন্তই বললাম। জি, হাসান ভাই আমি একটু আপনার কাছে আসি। আপনি কুমিল্লায় আপনারা হঠাৎ করে একটা চলে যেয়ে একটা প্রতিবাদ বিক্ষোভ করলেন। এর এর পেছনের কারণটা কি আপনাদের কাছে কি তথ্য ছিল? এবং পাশাপাশি গত ৭৪ দিনে আমরা দেখলাম যে সরকারের যে প্রায়োরিটি বেস যে কাজগুলো করা উচিত, সেই প্রায়োরিটি বেস কাজগুলো তারা কিন্তু করতে পারছেন না বা তারা করছেন না বা তারা সিদ্ধান্ত নিতে পারছেন না। যেমন ধরেন আমি যদি বলি গত পরশুদিন আমি একটা প্রোগ্রাম করলাম যে ৬২ জন ছাত্রলীগের এএসপি বেরোচ্ছে ২০ তারিখে। তো এরপরে নাকি তারা শুনলাম যে ওইটা স্থগিত করছেন। স্থগিত করছেন না বাতিল করছেন আমরা জানি না। তো আওয়ামী লীগ আমলে পুলিশের এএসপি হিসেবে যারা নিয়োগ পেয়েছেন তারা কেউ গোপালগঞ্জ বা ছাত্রলীগের বাইরে, এটা তো কখনোই হবে না। তো ধরেন এই জাতীয় যে কাজগুলো হয়তো এই সরকার দায়িত্ব নেওয়ার পরেও হয়তো সাবেক বিসিএস এর অনেকে যোগ দিয়েছে। এবং আপনি যদি দেখেন যে একটা হযবরল অবস্থা। তো সেই জায়গাটায় ধরেন রক্তের দাগ শুকায় নাই। আওয়ামী লীগের লোকজন এখনই বাগাড়ম্বর শুরু করছে, নানা কথা বলছে। একজন সমন্বয়ক হিসেবে আপনি কিভাবে দেখেন বিষয়টা? ভাই আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আসলাম ভাই আপনি শুনতে পাচ্ছেন? জি, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা আমি প্রশ্নটা জি। বুঝেছি। ওকে, আমি প্রশ্নটা বুঝেছি। বিষয়টা হচ্ছে যে আপনি প্রশ্নের ২ টা অংশ হয়। ১ম অংশে আপনি বললেন যে এই সরকার আসলে পারছে না প্রায়োরিটি বেসড এ যে কাজগুলো করার। সেক্ষেত্রে আমি একটু সেলফ রিফ্লেক্টিভ হই। মানে আমাদের নিজেদের যে ভুলের জায়গাটা সেটা আমরা একটু রেকর্ড হুম, করি। হুম। সেটা হচ্ছে দেখেন গত ১৬ বছর ধরে সরকার যেই টুলস গুলা ব্যবহার করে, ফ্যাসিস্ট হাসিনা যেই টুলস গুলা ব্যবহার করে স্বৈরশাসন প্রতিষ্ঠিত করেছিল, তাদের মধ্যে কারা ছিল? অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাস্টার ছিল, ইন্টেলেকচুয়াল ক্লাস্টার ছিল, মিডিয়ার সাপোর্ট পেয়েছিল, ব্যবসায়ীর সাপোর্ট পেয়েছিল। অর্থাৎ তাদেরকে দিয়েই তো হচ্ছে স্বৈরশাসন প্রতিষ্ঠিত করেছে। এখন এই সরকার এসে কি করেছে? শুধুমাত্র হাসিনা মাইনাস করেছে, কিন্তু বাকি যে ক্লাস্টার গুলা, এই ক্লাস্টার গুলা কিন্তু আছে। যারা গত ১৬ বছর ধরে স্বৈরশাসন প্রতিষ্ঠিত করেছিল, এখন আমি স্বৈরশাসনহীন একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাচ্ছি তাদের দ্বারাই, যারা হচ্ছে এত বছর ধরে এই স্বৈরশাসনকে হয় পৃষ্ঠপোষকতা দিয়েছে, না হয় সুবিধাভোগী হয়েছে। অর্থাৎ আমাদের প্রয়োজন ছিল ভেঙে চুরে যতগুলো ক্লাস্টার সবগুলোকে ভেঙে চুরে নতুন ভাবে শুরু করার। আমরা সেটা শুরু করতে পারিনি। এটা হচ্ছিল আমাদের প্রথম পলিটিক্যালি আমরা মনে করি যে আমরা সিচুয়েশনকে মিসরিড করেছি। এখন সরকার করতে পারছে না ব্যাপারটা এমন না। সরকার
সরকারের যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে উইং রয়েছে, প্রশাসনিক যে উইং রয়েছে, ইন্টেলেকচুয়াল যে উইং রয়েছে, আমরা মিডিয়ারও অপপ্রচার সেখানে লক্ষ্য করতে পারছি। মিডিয়ার যে উইং রয়েছে সেখানে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দেখতে পাচ্ছি চরমভাবে অসহযোগিতা করছে, চরমভাবে অসহযোগিতা। কারণ আপনারা গতকাল আসিফ মাহমুদকে বলতে শুনেছেন, কারণ তারা এতদিন পর্যন্ত তোষণের রাজনীতি করেছে, তোষণের একটা সাংস্কৃতিক বলয় যেহেতু এতদিন পর্যন্ত ছিল, তো হঠাৎ করে তারা এই যে বিপ্লবী সরকার এটাকে ধারণ করতে পারছে না, মিডিয়া বিপ্লবী সরকার ধারণ করতে পারছে না, অ্যাডমিনিস্ট্রেশন বিপ্লবী সরকার এটা ধারণ করতে কনফিউজড হই, এটা ধারণ করতে পারছে না যে তারা একটা বিপ্লবী সরকার। সুতরাং কনস্টিটিউশন, আইন এগুলো আমাদেরকে দেখিয়ে দেখিয়ে প্রায়োরিটি বেসড যে কাজ, এই কাজগুলো থেকে আমরা মনে করছি আমাদেরকে দূরে রাখা হচ্ছে। এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয়, এই যে সরকার, আপনি দেখছেন সমন্বয়ক হিসেবে আমরা কিভাবে এই ঘটনাগুলোকে দেখছি। এই যে আওয়ামী আপরাইজিং আবার হচ্ছে বিভিন্ন ভাবে। দেখেন, আওয়ামী লীগ গত 16 বছর যে যে অপরাধগুলো করেছে, মানুষের যেভাবে বাক স্বাধীনতাকে রুদ্ধ করেছে, গুম খুন হত্যা নিপীড়নের যে রাজনীতি কায়েম করেছে, তাদেরকে অপরাধগুলোকে চিহ্নিত করে তাদেরকে বিচার করা হয়, তাহলেও তাদের বিচার 100 বছর লেগে যাবে। যেমন আওয়ামী লীগ একটি নিয়ম করেছিল না 2009 সালে সন্ত্রাস দমন আইন, আমি যদি ভুল না করে থাকি, সন্ত্রাস দমন আইনের 18 ধারা অনুযায়ী কিন্তু আপনি একটা সংগঠনকে নিষিদ্ধ, মানুষকে নির্যাতনের ক্ষেত্রে তাদেরকে সন্ত্রাস দমন আইনে তাদেরকে সংগঠন হিসেবে কিন্তু নিষিদ্ধ করা যায়। আওয়ামী লীগ এই আইনও কিন্তু আওয়ামী লীগকে হচ্ছে, আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করার জন্য এই আইনগুলো প্রণয়ন করেছিল, ঠিক এই আইনগুলোতেও কিন্তু তাদেরকে নিষিদ্ধ করা যায় আওয়ামী লীগকে। এখন একটা জিনিস দেখেন, আওয়ামী লীগ গত এই যে 2009 সালের পরে বিরাজনীতিকরণের সংস্কৃতির মধ্যে আওয়ামী লীগের উত্থান ঘটেছে এবং আওয়ামী লীগ সবাইকে যেভাবে সামষ্টিকভাবে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, বিচার হচ্ছে। দেখেন, আগে আওয়ামী লীগকে যদি মানুষের সামনে আসতে হয়, তাকে আগে তার যে অপরাধ করেছে অপরাধের দুঃস্বীকার করতে হবে, অপরাধের দুঃস্বীকার করার পরে তাকে আগে বিচার নিশ্চিত করতে হবে, বিচার নিশ্চিত করার পরে জনতা সিদ্ধান্ত নিবে যে আওয়ামী লীগ যে আবার মানুষের সামনে আসবে কি আসবে না। আওয়ামী লীগের দেখেন, আওয়ামী লীগ সবচেয়ে বড় ভুলটা কোথায় করেছে, আওয়ামী লীগ কিন্তু শুধুমাত্র রাজনীতির মধ্যে থাকেনি, সেটা কালচার হয়ে আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, সেটা ধর্ম হয়ে আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। এবং আওয়ামী লীগের ধর্ম হিসাবে নবী হিসাবে প্রতিষ্ঠিত করেছে আওয়ামী লীগকে। আওয়ামী লীগের একটা নির্দিষ্ট জীবন বিধান প্রণয়ন করেছিল, আওয়ামী লীগের একটা ধর্মীয় গ্রন্থ নিয়ে এসেছিল অসমাপ্ত আত্মজীবনী, আওয়ামী লীগের একটা জীবন ধারা ছিল, আওয়ামী লীগের একটা কালচারাল একটা ধারা ছিল, এভাবে মানুষ করেছিল। সেটার জন্য হচ্ছে আওয়ামী লীগকে আবার হচ্ছে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা উচিত। আওয়ামী লীগ যে দেখেন, আমাদের ডেমোক্রেসির, আমাদের কনস্টিটিউশনাল কিছু স্পিরিট থাকে, কনস্টিটিউশনের, আমাদের কনস্টিটিউশনের কিন্তু স্পিরিট ছিল কিন্তু ডেমোক্রেসি, কিন্তু আওয়ামী লীগ গত 3টা ইলেকশনে আমাদের কনস্টিটিউশনের যে বেসিক যে স্পিরিটটা রয়েছে এই ডেমোক্রেসিকে নষ্ট করেছিল। এই ডেমোক্রেসিকে নষ্ট করার জন্য তাদের বিরুদ্ধে কিন্তু চার্জশিট আনা যায় এবং আওয়ামী লীগকে একটা সংগঠন হিসেবে নিষিদ্ধ করার জন্য এই যে তারা ডেমোক্রেসিকে নষ্ট করেছে, সেটার জন্য কনস্টিটিউশনের 7 এতে তাদেরকে নিষিদ্ধ করে, তাদেরকে দেশদ্রোহী হিসেবে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনা যায়। এবং এই আওয়ামী লীগের যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে, বিশেষ হয়ে ওঠার পিছনে জাতীয় পার্টির একটা অবদান ছিল। এবং 14 দলকে আমরা দেখেছি, দেখেন আপনারা যদি 2 আগস্ট 3 আগস্টের প্রেস কনফারেন্স গুলো দেখেন, সেখানে আপনারা দেখেছেন এই যে 14 দল কিন্তু এই যে আওয়ামী লীগ যে হত্যা, তারপর হচ্ছে ছাত্রদের উপরে নিপীড়ন চালিয়েছিল, সেগুলাকে তারা সমর্থন দিয়েছিল এবং তারা প্রস্তাব করেছিল যেন ছাত্রদের উপরে আরো লার্জ স্কেলে হচ্ছে হত্যা, নিপীড়ন এবং তাদের দমন কর্মকাণ্ড চালায়। ওই 14 দলকেও এখানে হচ্ছে নিষিদ্ধ করার প্রক্রিয়া, আইনগত নিষিদ্ধ করার প্রক্রিয়া সেখানে নিশ্চিত করার সুযোগ রয়েছে। আওয়ামী লীগের যেসব এমপি গত 3টা ইলেকশনে নির্বাচিত হয়েছে, হবে না, মানুষের ভোটের অধিকার হরণ করার জন্য তাদের সম্পদ কেন বাজেয়াপ্ত করা হবে না, এবং তারা সংসদ সদস্য হিসেবে যে ধরনের সুযোগ সুবিধা তারা ভোগ করেছে সেগুলো আবার জনগণের কাছে কেন ফেরত দেওয়া হবে না, রাষ্ট্রীয় সম্পদ তছরূপের জন্য
তারা তো জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসে নাই। 14 সালে যে 153টা আসনে বিনা ভোটে নির্বাচিত হয়েছে, তারা কি জনগণের ম্যান্ডেট নিয়ে আসছে? 18 ইলেকশন আমরা দেখেছি, 24 ইলেকশনে জনগণের ম্যান্ডেট নিয়ে আসে নাই। কিন্তু আপনার আমার ট্যাক্সের টাকা খরচ করে এই যে সংসদ অধিবেশন গুলো চালিত হয়েছে, তারা হচ্ছে বিনা ট্যাক্সে গাড়ি আমদানি করেছে এবং সংসদ সদস্য হিসেবে সুযোগ সুবিধা ভোগ করেছে। সেগুলো কেন জনগণকে ফেরত দেওয়া হবে না? সেটার এগেনস্টে তাদের বিরুদ্ধে চার্জশিট আনতে হবে। এই চার্জশিট গুলার যখন মীমাংসা হবে, যখন সমাধান হবে, তখনই হচ্ছে ছাত্র জনতার সিদ্ধান্ত নিবে যে আওয়ামী লীগ আর হচ্ছে মানুষের প্ল্যাটফর্মে ফিরবে কি ফিরবে না। হাসনাত ভাই, ধরেন আমরা দেখলাম যে ধরেন এইরকম একটা বিপ্লবের পরে যারা সরকারে আছে, আপনি কি মনে করেন যে তারা এই চেতনাকে ধারণ করতে পারছে? কারণ ধরেন আপনি যদি দেখেন যে 1 সপ্তাহের মধ্যেই এক উপদেষ্টা বললেন যে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো দরকার নাই। আমাদের আরেক উপদেষ্টা বললেন যে তাদেরকে এখন দল গোছানোর সময়, তারা এখন দল গোছাক। হাইকোর্টে একটা রিট করলেন একজন আইনজীবী নিষিদ্ধ করার দাবি নিয়ে, সেই রিটটা খারিজ হয়ে গেল। তো আপনি কি মনে করেন যে আপনারা কি যথাযথ চাপ রাখতে পারছেন না, নাকি এরা ধারণ করতে পারছেন এই বিপ্লবটাকে? এবং দেখেন, আমরা দর্শক আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আরেক অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সার্জিস, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকে আমাদের এই গভর্নমেন্টের স্পিরিট যেটা হওয়া উচিত ছিল সেটা ছিল রেভলিউশনারি স্পিরিট, কিন্তু এই গভর্নমেন্ট আমরা দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রে কনস্টিটিউশনাল ব্যুরোক্রেটিক স্পিরিটের মধ্যে চলে আসছে। অর্থাৎ কোন একটা কাজ করার ক্ষেত্রে তারা কনস্টিটিউশন এবং ব্যুরোক্রেসির যে বিভিন্ন ধরনের আইন আছে সেগুলো আমাদেরকে দেখায়। আমি শুধু বলবো, গতকালের যে আসিফ মাহমুদের যে বক্তব্যটা ছিল, গতকাল আসিফ মাহমুদ কিন্তু বলেছে বিপ্লব কোনো আইন মেনে হয় নাই। সুতরাং আপনি যদি নিজেকে অপরিহার্য মনে করে থাকেন আপনার পোস্টে, তাহলে আপনি ভুল ভাবছেন। বিপ্লব যেভাবে আইন মেনে হয় নাই, সুতরাং আপনার বিকল্প খুঁজে নিতে আমরা কোনো ধরনের আইনের তোয়াক্কা করব না। এই জায়গায় আমরা মনে করব আমাদের যারা উপদেষ্টা রয়েছে, উপদেষ্টার আরো এটা বোঝা উচিত, রিয়েলাইজ করা উচিত, তাদের এটা ফিল করা উচিত এই গভর্নমেন্টটা কোনো নিয়মতান্ত্রিক সরকার না। এই গভর্নমেন্টটা কনস্টিটিউশনের ঊর্ধ্বেও গিয়ে উঠেছে। আইন মেনে এই গভর্নমেন্ট হয় নাই, সুতরাং আইন মেনে রাষ্ট্র সংস্কার, অর্থাৎ স্বৈরশাসক। দেখেন, আমি এটার যদি একদম গোড়ায় যাই, এই কনস্টিটিউশন কে তৈরি করেছিল? এই কনস্টিটিউশন তৈরি করেছিল যারা পাকিস্তানের হচ্ছে সংসদ সদস্য হতে চেয়েছিল। অর্থাৎ পাকিস্তানের যারা সংসদ সদস্য হতে চেয়েছিল তাদেরকে আপনি গণপরিষদ সদস্য করে তাদেরকে দিয়ে আপনি সংবিধান করে দিয়েছেন, এবং এই সংবিধান দিয়ে আপনি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন। এবং আমরা তো আসলে কি আমরা শুরুতে বললাম আমরা একটু সেলফ রিফ্লেক্টিভ হওয়া প্রয়োজন ছিল, আমাদের কিছু ভুল ছিল। এখন আমাদের ইলিয়াস কি বলছিলেন? তাদের মধ্যে 34 জনকে নেওয়া হয়েছিল এবং সবাইকে নেওয়া হয়নি। সেখানে অনেকে বিরুদ্ধে ছিল, তাদেরকে কথা বলতেও দেওয়া হয়নি। অনেকে বের করে দেওয়া হয়েছে, গণপরিষদ থেকে বহিষ্কারও করা হয়েছে সেই ঘটনা নিয়ে। দেখেন, গণপরিষদটা ছিল 403 জনের গণপরিষদ ছিল, গণপরিষদ সদস্য, যেটাকে আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলি। ওখানে কিন্তু 403 জন ছিল। আর আমরা যেটা বলি 34 জনের যেটা করা হয়েছিল সেটা হচ্ছে সংবিধানের যেই কমিটি, এই সংবিধানের কমিটিতে 34 জন ছিল। এখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে কিন্তু 403 জন ছিল, সেটা ডিফারেন্ট ডিসকাশন। অর্থাৎ আমাদের ডিসকাশনটা ছিল আমাদের এই কনস্টিটিউশন যেটা একটা ফেসিবাদকে সংরক্ষিত করেছে, সুরক্ষিত করেছে, এবং এই ফেসিবাদের বিরুদ্ধে মানুষকে কথা বলতে দেয় নাই। এবং আমরা দেখেছি 7 খ এই সংবিধানে যুক্ত করে আমাদের বাক স্বাধীনতাকে রুদ্ধ করেছে। সুতরাং যেই সংবিধান আমার স্বাধীনতা হরণ করেছে, ফেসিবাদ কায়েম করেছে, এই সংবিধানের প্রাসঙ্গিকতা 24 পরবর্তী বাংলাদেশে নেই। এখন এই 24 পরবর্তী বাংলাদেশে যে এই সংবিধানের প্রাসঙ্গিকতা নেই, এটা আমাদের উপদেষ্টাদেরকে রিয়েলাইজ করা উচিত। আমাদের উপদেষ্টা প্যানেলে যারা যারা রয়েছে তাদের বোঝা উচিত যে 24 পরবর্তী বাংলাদেশে এই সংবিধানের কোনো ধরনের প্রাসঙ্গিকতা নেই। সুতরাং কনস্টিটিউশনাল ব্যুরোক্রেটিক স্পিরিটের পরিবর্তে তাদেরকে রিভলিউশনারি স্পিরিট আনতে হবে। এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা রয়েছে, সে হতে পারে বিএনপি, হতে পারে জামাত, হতে পারে যে কোনো ধরনের রাজনৈতিক মতাদর্শের, আমাদের সবাইকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের একটাই পরিচয়, সেটা হচ্ছে আমরা মজলুম আওয়ামী লীগের বিরুদ্ধে। সুতরাং নিজস্ব রাজনৈতিক বলয়ের বাইরে আমরা যখন আওয়ামী লীগকে ডিফেন্ড করব, আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা কিন্তু আওয়ামী লীগকে ডিফেন্ড করছি না, একটা ফেসিবাদ শক্তিকে ডিফেন্ড করছি। এখন আমাদের নিজস্ব রাজনৈতিক হিস্সাগুলো সেটা আমাদের নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউটের ক্ষেত্রে বিভিন্ন পলিটিক্যাল হিস্সা থাকবে, কিন্তু আওয়ামী লীগ এবং ফেসিবাদকে আমরা যখন ডিফেন্ড করব, তাদেরকে যখন আমরা তাদেরকে ফাইট করব, তাদের এগেইনস্টে ফাইট করব, তখন আমাদের রাজনৈতিক ছোটখাটো যে মত পার্থক্যগুলো রয়েছে সেগুলোর ঊর্ধ্বে কিন্তু আমাদের উঠতে হবে এবং নিজেকে মজলুম
জালিমের বিরুদ্ধে আমাদের একটাই পরিচয় হইতে হবে, আমরা ছিলাম মজলুম। আমরা 16 বছর কথা বলতে পারি নাই। বিএনপি নির্যাতিত হয়েছে, জামাতকে ডিহিউম্যানাইজ করা হয়েছে। আপনি দেখেন বিএনপিকে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে। তাদেরকে আমরা দেখেছি যে রাস্তার মধ্যে নামতে দেওয়া হইতো না। জামাতকে তো একদম ডিহিউম্যানাইজ করে ফেলা হয়েছিল। শিবির মারা জায়েজ না? আপনি দেখেন বিশ্ববিদ্যালয়গুলোতে দেখা যাইতো কি, বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশাসন কখনোই আসতো না যদি বলা হইতো সে শিবির করে। শিবির করলে তাহলে তারা মারা জায়েজ হয়ে গেছে। তো তার মানে কি, আপনি বিএনপি হন, ছাত্রদল হন, শিবির হন, যে হন না কেন, পেশিবাদের প্রশ্নে আমাদের একটাই পরিচয়, আমরা হচ্ছে মজলুম। এবং গতকাল আমরা যখন হচ্ছে কুমিল্লাতে এই খবরটা পেলাম, আমরা দেখেছি সেখানে আমাদের বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো তারা আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করেছে। এখন আমাদেরকে ফেসিবাদের প্রশ্ন আমাদেরকে এক থাকতে হবে। যদি আমি ফেসিবাদের প্রশ্নে এক না থাকতে পারি এবং আমি নিজেকে বিএনপি, জামাত এইসব পরিচয়ের ঊর্ধ্বে উঠে নিজেকে মজলুম ভাবে যদি নিজের পরিচয়টাকে প্রতিষ্ঠিত না করতে পারি, তাহলে এই যে ভ্যাকুয়াম স্পেসটা ক্রিয়েট হবে, এই ভ্যাকুয়াম স্পেসের মধ্যে কিন্তু আবার আওয়ামী লীগের পুনর্বাসন হবে। তো সেই জায়গা থেকে আমাদের সবার কিন্তু এখানে হচ্ছে রেসপন্সিবিলিটি আছে। যেমন উপদেষ্টাদের রেসপন্সিবিলিটি আছে, মিডিয়ার রেসপন্সিবিলিটি আছে, রাজনৈতিক দলগুলার আমাদের রেসপন্সিবিলিটিটাকে আরো ভালোভাবে রিয়েলাইজ করতে হবে এবং ঐক্যবদ্ধ থাকার এক্ষেত্রে কোনো ধরনের বিকল্প নেই। আসনাদ ভাই, এই সেক্ষেত্রে ধরেন আপনারা আর কতদিন সময় দিবেন এই উপদেষ্টাদের? উপদেষ্টারা ধীরে সুস্থে বুঝবে, মানে যে ব্যুরোক্রেটিক ফিতায় বেঁধে ফেলেছে এই বিপ্লবী সরকারকে। এবং আপনি যদি দেখেন যে আমরা নর্মালি বলছি জেন জি, এই জেনারেশন, উপদেষ্টা পরিষদের অধিকাংশের বয়স 70+ এবং আরো কয়েকটা 70+ নেওয়ার চেষ্টা চলতেছে। তো এই দিয়ে কি হবে? মানে অর্থাৎ আমরা আর কতদিন বসে থাকবো? এত এত জীবন দেওয়ার পরে, এতগুলো ছাত্র অন্ধ হওয়ার পরে, পঙ্গু হওয়ার পরে আমরা আর কতদিন বসে থাকবো? মানে অর্থাৎ আপনারা আর কতদিন দেখবেন? তামাশা দেখবেন কতদিন আর? আর মুখে বলবেন আর দেখবেন কতদিন? দেখেন আমরা হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি, তাদেরকে কনভিন্স করার চেষ্টা করছি, তাদেরকে বলার চেষ্টা করছি। এখন আমরা যদি দেখি, আমরা স্বাভাবিকভাবে আমাদের এই গভর্নমেন্টের সাথে আমাদের সম্পর্কটা কি? এই গভর্নমেন্টের সাথে সম্পর্ক আমার এটা না ছাত্রলীগের মতো আমি আওয়ামী লীগকে ডিফেন্ড করব, এটা আমার সম্পর্ক না এই গভর্নমেন্টের সাথে। এবং আপনারা যদি দেখেন, এই যে গভর্নমেন্ট যখন 8 তারিখ ফর্ম হয়, এরপরে ব্রিগেডিয়ার সাখাওয়াতের বিরুদ্ধে কিন্তু আমরাই কথা বলেছি। ব্রিগেডিয়ার সাখাওয়াত যখন বলেছিল যে আমরা বলি কি আওয়ামী লীগকে আবার পুনর্গঠিত হোক এবং তারা হচ্ছে আবার রাজনৈতিক ভাবে মোকাবেলা করুক, সর্বপ্রথম কিন্তু আমরাই হচ্ছে এখানে ডিফেন্ড করছি। এবং এই গভর্নমেন্টের যদি সবচেয়ে বেশি সমালোচনা করে থাকে, আমরাই সমালোচনা করছি। এখন এই গভর্নমেন্টকে আমরা পরামর্শ দিব, যখন দেখবো যে এই গভর্নমেন্ট আবার হচ্ছে এক ধরনের ব্যুরোক্রেটিক ফিতায় নিজেদেরকে বেঁধে দিচ্ছে, তখন এই গভর্নমেন্টের এগেইনস্টে আমরাই দাঁড়াবো এবং আমরাই সেটা হচ্ছে আমরা আপনাদের এক্ষেত্রে মিডিয়ার একটা ভূমিকা। মিডিয়াটা কি দেখেন, আমাদের যেটা হইছে মিডিয়ার এই ক্ষেত্রে খুবই, আমি মনে করি যে এই ক্ষেত্রে মিডিয়ার ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। মিডিয়া যদি মানে নির্মোহ, যেটাকে আমরা বলি যে ইম্পার্শিয়াল যে ফিচারটা, এই ফিচারটাকে উপস্থাপন করতে হবে। সেই জন্য আমাদের রেশনাল একটা সময় দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। দেখেন এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা সংখ্যা রেখায় দেখি, এখানে যারা যারা রয়েছেন থাকে মাইনাস কে আওয়ামী লীগ সরকার যে কাজটা করছে হাসনাত, আপনার নেটে বোধহয় সমস্যা হচ্ছে একটু। হাসনাত আব্দুল্লাহ, আপনার নেটে বোধহয় সমস্যা হচ্ছে একটু। হাসনাতের নেট কানেকশন ঠিক হতে হতে আমরা কি ফাঁকে অন্য কারো কথা একটু শুনে আসবো? আমি আমি একটা প্রসঙ্গ এখানে আনতে চাচ্ছি। হ্যাঁ হাসনাত, আপনার নেটে একটু সমস্যা ছিল। আমি আবারও আসছি আপনার কাছে। আমি একটু লেফটেন্যান্ট কর্নেল হাসিন বরখাস্ত, একটা প্রসঙ্গ, যেহেতু আপনারা সবাই আছেন, থাকতে থাকতে আমি একটা প্রসঙ্গ আনতে চাই যে ধরেন এই সরকার প্রায় 5-6টা কমিশন করলো, কিন্তু বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কোনো কমিশন এখন পর্যন্ত হয় নাই, বা বিডিআর হত্যাকাণ্ডের মতো এরকম একটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে ধরেন কোনো রকমের সারা শব্দ পাওয়া যাচ্ছে না। কর্নেল হাসিন, একটু সংক্ষেপে বিষয়টা, আপনি এগুলো নিয়ে কাজ করছেন, তো আপনি কি আমাকে বলবেন যে কোথায় বাধা পাচ্ছেন, কেন আলাদা করে কমিশন হচ্ছে না বা বিচারটা শুরু হচ্ছে না, কি মনে করেন আপনি? আসসালামু আলাইকুম ভাই। সমস্যাটা হয়েছে,
সময় যে কোনো একটা কাজ করতে গেলে অর্থ মন্ত্রণালয় দরকার। আমি সেদিনকে শুনতে পাচ্ছিলাম কিছু কমিশন করা হয়েছে, অর্থ মন্ত্রণালয় বা কোন খাতে বাজেট আসবে বাজেটটা দেওয়া হয়নি। বিডিআর কমিশন করতে হবে, এখন কমিশন করতে তো চাইবে না সরকার, মানে অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারে যারা আছেন এর মধ্যে তো আমার মনে হয় না কেউ ক্ষতিগ্রস্ত হতেন যদি 5ই আগস্টের পরে যদি আরো 2000 লোক মারা যেত, আল্লাহ না করুক, হয় না আলহামদুলিল্লাহ, এরা কেউই ক্ষতিগ্রস্ত হতেন না। তারাই এখন ক্ষমতায়, তারা তো তাদের মতো করে করছেন। এটা তো খুব সহজ জিনিস। আপনি কেন বিডিআর কমিশনটা করবেন না? কারণ আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ওই সময় কমিশন করেছিলেন, উনি ওদের একমত হয়েছিলেন সবকিছুতে, উনি কোনো প্রতিবাদ করেন নাই। যেই লোকটা প্রতিবাদ করছেন ব্রিগেডিয়ার হাসান নাসির, সে উনি সিনের মধ্যে নাই। এবং একইভাবে যে স্বাক্ষর করেছে সে কিন্তু বেশ সুবিধাজনক অবস্থানে আছে। এইসব কল কাটি রাখতেছেন কারা? ওই আওয়ামী সরকারের বি টিম। এখন এনারা যদি কাজ ঠিক মতো না করেন কনক ভাই, আমরা সবাই আবার বিপদে পড়ব। তখন আমাদের হয়তো বাধ্য হইতে হবে আইন হাতে তুলে নিতে। অনেক সময় দেওয়া হয়েছে, আমরা আরো হয়তো 1 মাস সময় দিব, বাট বুঝতে হবে বুড়া লোকগুলি সব পারে না। আমার তো মনে হয় হাসনাত ভাই, সানজিদ যারা আছে, ইয়াং ছেলেরা সবাই মাস্টার্স পাস, তা ভালো বুঝে, না বুঝে কি আছে তারা পারবে না। তাদের সাথে নেওয়া উচিত সহকারী উপদেষ্টা হিসাবে, এখন তো না পারলে পিএসসি হিসেবে নেন। এনারা তো ওষুধের টাইমিং নিয়ে তো ব্যস্ত থাকে ওনাদের। তারপরে বলো ভাই, আপনি এই সময়ের মধ্যে কোন রকম যে অসন্তোষ সৃষ্টি না হয়, শৃঙ্খলা বহির্ভূত কোনো কাজ কেউ করতে না পারে, আপনি জামিন অযোগ্য একটা অধ্যাদেশ বাইর করে নেন যে কেউ যে এই অপরাধ করে এই সরকারের বিব্রত ফেলার জন্য বা কোনো কাজ করার জন্য, যদিও এটা বৈষম্য, তারপরও এই সরকারকে টিকে রাখার জন্য, কাজ সহজভাবে করার জন্য একটা অধ্যাদেশ করে 1 বছরের জন্য বা 1.5 বছরের জন্য করেন, সুশৃঙ্খলা ফিরে আনার জন্য। আমি এটা খুব দরকার। প্রচলিত নিয়মে এই কাজ হবে না, রক্তর উপর দিয়ে এই সরকার, সুতরাং এখানে কোনো নিয়ম মানলে চলবে না। আসিফ নজরুল সাহেব যে মানেন তারা ব্যক্তিগত, উনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হতেন না যে এই সরকার না আসতো, আরো 2000 মারা গেলে উনি ক্ষতি হতেন না। ওনার আশেপাশে যারা সবাই একই অবস্থা। আমরা চাইবো পুলিশের ব্যাপারে, পুলিশের অভিজ্ঞ অনেক লোক আছে, যেমন ডাক্তার বাহার চৌধুরী আমার জানা মতে চরম সৎ লোক, কেন সে আসবে না? কেন ইলিয়াস ভাই আসবে না? কেন ডাক্তার মাহমুদুর রহমান আসবেন না? উনি আসলে তো বিপ্লবী সরকার হয়। যেই মুহূর্তে নামটাই আপনি বিতর্কিত করে ফেলছেন, এটা তো অবৈধ সরকার, নিয়ম নাই, মানে সত্য কথা। অবৈধ যখন হবো তখন বিপ্লবী হবো না কেন? এটা আমার পরিষ্কার কথা। আপনার উচিত শুধু বিডিআর এর ঘটনা কমিশন না ভাই, এই জঙ্গি নাটক করে জেলে শত শত লোক পুষতেছে, নিরপরাধ লোক, ওদের জন্য একটা কমিশন দরকার, জঙ্গি নাটকের জন্য, ন্যায় বিচার পায়। এই জঙ্গি নাটকের ফিরিস্তি বাই করতে হবে। এই সরকার যে জঙ্গি নাটকের হোতা, আইনগরের হোতা, এটাকে জাস্টিফাই করতে হবে আইনের মাধ্যমে এবং খুব দ্রুত গতিতে। আমি এটাই বলবো ভাই। জি, ধন্যবাদ। যে আমাদের বোধহয় আবার হয়তো আর যোগ দেবেন, আর সার্জিস এবং হাসনাত আমরা অপেক্ষা করব তাদের জন্য। জনাব, আমরা এর মধ্যে একটু আসি, আক্তার ভাই আপনার কাছে আসছি, তার আগে একটু শরীফ ওসমান হাদি আপনার কাছ থেকে একটু শুনি। এই যে আমরা যে আলোচনা করছি, এই যে ধরেন বিশ্বাসটা আবার সক্রিয় এবং ধরেন কিছু দিবস বাতিল করা হয়েছে, কিন্তু আপনি যদি দেখেন এখনো জাতির জনকের আইন কিন্তু রয়ে গেছে। জাতির জনকের এই যে ছবি থাকতে হবে এই আইন কিন্তু রয়ে গেছে। তারা ওই যে খামাখা দিবস বাতিল নিয়ে এক ধরনের ইয়ে শুরু করছে। তো একই সঙ্গে তো এটাও হইতে পারতো, তাই না? এই দিবসগুলো বাতিল প্লাস জাতির জনকের এটা বাতিল, ছবি রাখা বাতিল বা আইনটা বাতিল। এই যে কোথায়, মানে কি অনুভব করছেন আপনি? বাংলাদেশকে খুব কাছে থেকে লক্ষ্য করছেন, আপনার কাছ থেকে একটু শুনি। ধন্যবাদ কনক ভাই। কনক ভাই, আজকে আমি নিজে কোনো কমেন্ট না করে আমি বরং আক্তার যেহেতু আজকে আছে, এই বিপ্লবের একজন অন্যতম কারিগর, যে বহুদিন ধরে এই মাঠ প্রস্তুত করবার জন্য বহু কষ্ট ত্যাগ করেছে, বহু কষ্ট করেছে সে। সুতরাং আক্তার বলবে এটা শুনবো, এই জন্য আমি বরং ফাঁকে ফাঁকে কিছু গুরুত্বপূর্ণ আপনাদের কথা থেকে নোকতা দিয়ে রাখি, সেখানে আক্তার কেমন রেসপন্স করে। আপনাদের কথাই শুনতে চাইবো, হাসনাত আছে, আজকে সার্জিস আছে, বরং আমি সেইটাই শুনতে চাইবো। দু একটা কিছু কথা মনে করিয়ে দেই। প্রথমত খেয়াল করেন, আপনি একটু আগে সম্ভবত হাসনাতকে জিজ্ঞেস করছিলেন যে আমরা আর কতদিন বসে থাকবো। আপনার কথাটা উত্তর দিয়ে শুরু করি। যেরকম উপদেষ্টা পর্ষদ চলছে, যেরকম সরকার চলছে, তাতে আমরা সেই পর্যন্ত বসে থাকবো যতদিন না পর্যন্ত এই আন্দোলনে যত মানুষ রাস্তায় বের হয়ে উঠেছে,
ছবি দেখে ভিডিও দেখে তাদের ফাঁসির আদেশ না হবে আমরা মনে হয় ততদিন পর্যন্ত বসে থাকবো। মানে আমাদের ফাঁসি যতদিন পর্যন্ত না হয় আমরা মনে হয় ততদিন পর্যন্ত বসে থাকবো। কারণ আপনি জানেন অনেকে এটা আপনি ভাবেন 5ই অগস্ট যদি বাংলাদেশ নতুন করে স্বাধীন না হতো, এই যে আমরা বাংলাদেশে আছি আমাদের মতো লক্ষ ছাত্র জনতা যাদের ভিডিওতে ছবিতে সব জায়গায় তাদের মুখ আছে, যারা রাস্তায় বের হয়ে এসেছে, আমাদের এখন কোথায় থাকতাম আমরা? তো মুশকিলটা হলো আপনি নিশ্চয়ই জানেন সিপাহী বিপ্লবের পরে জগন্নাথের সামনের যে বাহাদুর শাহ পার্ক সেইখানে কত মানুষকে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয়েছে। আমাদের ইতিহাস বলে গ্রান্ড ট্রাঙ্ক রোডে এমন কোনো গাছ নাই যেই গাছের ডালে ডালে সিপাহী বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে সেই সকল সৈনিকদেরকে, সৈনিকদের আত্মীয় স্বজনকে নির্মম ভাবে ফাঁসি দেওয়া হয় নাই। সুতরাং মুশকিলটা হলো আপনি যখন নাচতে নামবেন ঘোমটা পরে আর নাচা যাবে না। আপনি হয়তো ঘোমটা পড়লে ঘোমটা পরেই থাকবেন, অথবা আপনি নাচলে ঘোমটা খুলে নাচতে নামবেন। আমাদের মুশকিলটা হয়েছে কি, আমরা নেমেছিলাম, আমরা নেমে এখন এমন একটা অবস্থায় পড়েছি, এখন আমাদেরকে শিখানো হচ্ছে সংবিধান, আমাদেরকে শিখানো হচ্ছে আইন। একটা কথা আপনাদেরকে ছোট করে বলে যাই, যেহেতু কমিশনের কথা বললেন, এখানে একটা জিনিস ধরিয়ে দেওয়ার জন্য, এই যে স্বাস্থ্য কমিটি করা হলো, যেটা মাহমুদুর রহমান সাহেবও প্রস্তাব করেছিলেন, তো এই যে স্বাস্থ্য কমিটি এটা কি কোনো কাজে করবে? এর মধ্যে অর্থ উপদেষ্টা নাই। এই কমিটির মধ্যে স্বাস্থ্য কমিটিতে যাদেরকে রাখা হয়েছে মানে হলো চিকিৎসা পুনর্বাসনের জন্য, তারা সকল সুপারিশ নিয়ে বসে থাকবে, কিন্তু অর্থ মন্ত্রণালয় বলবে আমার কাছে তো টাকা নাই, আমি তো ফান্ড দিতে পারবো না। সুতরাং এই যে স্বাস্থ্য উপকমিটি দেওয়া হলো বা কমিটি দেওয়া হলো, এটা কোনো কাজ করতে পারবে না যদি না এখানে অর্থ উপদেষ্টাকে এখানে এটার সাথে ইনক্লুড করা হয়। তাকে সাথে নিয়ে যদি কোনো কিছু করানো হয় তাহলে সে কোনো ফান্ডও পাবে না, সে কোনো কাজও করতে পারবে না। এটা ছোট ব্যাপার। আমি ফাঁকে যেটা বলে রাখতে চাই, দেখেন ইলিয়াস ভাই সহ অন্যরা আপনারা এর আগের একটা শোতে বলেছিলেন যে বাংলাদেশে মিডিয়ার যে ফ্যাসিবাদ তৈরি করেছে সেইটার বিরুদ্ধে আপনারা একটা স্টেপ নিতে চাচ্ছিলেন। আমি আপনাদেরকে সব থেকে গুরুত্ব দিয়ে যে বলতে চাই, গত 17 বছরে যেই ফ্যাসিবাদ বাংলাদেশে বড় হয়েছে ধীরে ধীরে, এই ফ্যাসিবাদকে খাইয়ে ঘুম পাড়িয়ে কোলে করে যে মানুষ করেছে তার নাম হলো বাংলাদেশের মিডিয়া। বাংলাদেশের মিডিয়া কালচারটা হলো, এর আরেকটি নাম হলো আওয়ামী কালচার। এই মিডিয়া কালচার এবং আওয়ামী কালচার দুটো এক হয়ে, সুশীলরা এক হয়ে বাংলাদেশে যেটা তৈরি করেছিল তার নাম হলো সাংবিধানিক স্বৈরতন্ত্র। দুটো ছোট প্রমাণ দেই। এই সাংবিধানিক স্বৈরতন্ত্র কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল আপনাদেরকে জাস্ট মনে করিয়ে দেই। হাসনাত এখানে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক বলেছে, এটা আমিও বলতাম, হাসনাতকে ধন্যবাদ। 14 নির্বাচনে, 18 নির্বাচনে, 24-এর নির্বাচনে যত এমপি হয়েছে, এটা কি এমপি, এটা কি ইলেকশন? তাদেরকে তো শুধু বিচার না, জনগণের ভোট চুরি না, এটা ভোট ডাকাতি করেছে। তাদেরকে তো রাষ্ট্রদ্রোহী মামলা এখনো কেন করা হচ্ছে না? যে যতজন গত 15 বছরের সুযোগ সুবিধা নিয়েছে সকলের বিরুদ্ধে, সকল শুধু এমপি না, এই ইলেকশন উঠিয়ে দেওয়ার জন্য যত এসপি ছিল, যত ডিসি ছিল এবং সচিবালয় থেকে যারা এগুলো কলকাঠি নেড়েছে, তাদেরকে কেন এখনো আমরা আইনের আওতায় আনতে পারছি না? তো আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনাকে, দেখেন এই যে সাংবিধানিক স্বৈরতন্ত্র, এর একটা ছোট প্রমাণ দেয়, যেহেতু মিডিয়ার প্রশ্নটা এসছে। 24শে জানুয়ারি প্রথম আলো একটি কলাম ছেপেছে হাসান ফেরদৌস সাহেবের। সেই কলামের মধ্যে কোট আনকোট, আমার একটু শব্দ মিসিং হতে পারে, সেখানে হাসান রোবায়েত সাহেব বর্তমান সরকারকে ক্রেডিট দিচ্ছেন এই বলে যে এই যে সাংবিধানিক ধারাবাহিকতা, শাসনতান্ত্রিক ধারাবাহিকতা সরকার রক্ষা করলো, এই কৃতিত্ব অবশ্যই সরকারকে দেয়া যায়। আপনারা আমার কথাটা আবার আমি বলছি যে 24শে জানুয়ারি প্রথম আলো কলাম ছেপেছে, যেখানে আপনার হাসান ফেরদৌস সাহেব লিখছেন যে এই যে ভোট তো না, নির্বাচনও না, এই যে প্রহসনটা হলো, সেটার ক্রেডিটও নাকি দেওয়া যায়, তার একটা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করেছেন। এই হলো বাংলাদেশের মিডিয়া। উল্টো পাশে আমি আপনাকে বলে দেই, এই গল্পটা আমি জানি যেহেতু নিজ থেকে, বাংলাদেশের একজন প্রথিতযশা রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর আব্দুল লতিফ মাসুম যুগান্তরে একটি কলাম লিখেছিলেন। ওনার কলামটা উনি লিখেছিলেন এই যে জনগণ যে আন্দোলন করলো 2014 নির্বাচনের আগে, অভূতপূর্ব যে আন্দোলন, সেই আন্দোলনে, একটা মিনিট আপনি একটু কাইন্ডলি, সেই আন্দোলনে, সরি আমি একটা মিনিট ডিসকাস করছি। জি সরি, আমাকে শুনতে পাওয়া যাচ্ছে? জি শুনতে পাচ্ছি, বলেন। আপনি ডক্টর আব্দুল লতিফ মাসুম যুগান্তরে যে কলামটা লিখলেন, ওইখানে উনি শুধু
লিখেছেন যে জনতার এই অভূতপূর্ব আন্দোলন, যুগান্তরের অফিস থেকে তাকে ফোন করে তার সাথে ঝগড়া করা হয়েছে, তার সাথে খারাপ আচরণ করা হয়েছে, যে আপনি এই জ্বালাও পোড়াও এগুলোকে আপনি আন্দোলন বলছেন। ডক্টর আব্দুল লতিফ মাসুদ বলছিলেন যে আমি এটাকে আন্দোলন বলবো নাকি এটাকে আক্রমণ বলবো, এইটা ঠিক করে দিবে কি যুগান্তর অফিস? এই কথা বলার পরে বহুদিন পর্যন্ত যুগান্তর ডক্টর আব্দুল লতিফ মাসুমের কোনো কলাম ছাপে নাই। আমি আপনাকে দুটো শুধু ঘটনা এই জন্য বললাম যে যেটাকে মিডিয়ার যে কালচার তৈরি করেছে, ফ্যাসিবাদের কালচার, সেইটার বিরুদ্ধে যে বলছে, তাকে অফিস থেকে ফোন করে তার কাছে জিজ্ঞাসা করা হচ্ছে এটাকে আপনি কেন আন্দোলন বলছেন, পেট্রোল বোমাকে কেন এইটাকে আপনারা উচ্ছৃঙ্খলা বলছেন না। আর এই নির্বাচনহীন যেই প্রয়োজনটা করা হলো সেটার পক্ষে প্রথম আলো কলাম ছাপলো, এই দায় এখন পর্যন্ত আমরা কেউ নেই, তাদের বিরুদ্ধে কথা বলি নাই। ইদানিং কিছু সুশীল রিকনসিলিয়েশনের কথা বলছে, আওয়ামী লীগের সাথে আমরা কিভাবে রিকনসিলিয়েশন করবো। দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পৃথিবীতে অনেক জায়গায় কিন্তু রিকনসিলিয়েশন হয়েছে, রিকনসিলিয়েশন হতে হয়। আমরা এই যে গত 17-18 বছরে বাংলাদেশে এতগুলো ভাগ করে রাখা হয়েছে যাতে শেখ হাসিনা সে তার ক্ষমতাটাকে লুটপাট করতে পারে, কিন্তু অনেকগুলো সোসাইটির মধ্যে বিভাজন তৈরি করা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো, পৃথিবীর কোথাও কি বিচারের আগে রিকনসিলিয়েশন হয়? খুন হাসনাত সম্ভবত এখানে অনেকগুলো কারণ বললো, ছাত্রলীগ বা আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা যায়, এর অন্তত 1 ডজন কারণ হাসনাত বললো। আমি শুধু বলতে চাই কি, গত 16-17 বছর সব বাদ দেন, গত 50 বছরে ফিলিস্তিন ছাড়া আপনি এমন কোন দেশের নাম বলতে পারবেন 15 দিনে 1600-র বেশি মানুষকে হত্যা করেছে? ভিডিওর সামনে, ক্যামেরার সামনে জীবন্ত মানুষ, তাকে গুলি করা হয়েছে, তখন তার জীবন চলে যায় নাই, তার লাশ পুলিশ জ্বালিয়ে দিয়েছে। এই বিভৎসতা, এই গণহত্যা, এই জেনোসাইড, এই ম্যাসাকার গত 50 বছরে একমাত্র ইসরায়েল যেটা ফিলিস্তিনি করেছে, এছাড়া কি গত 50 বছরে আমরা কোথাও এটা দেখেছি? গত 15 দিনে শুধু আওয়ামী লীগ 1600-র বেশি মানুষকে হত্যা করেছে, 20,000-এর বেশি মানুষকে চিরদিনের জন্য অন্ধ করেছে, পঙ্গু করেছে। এই ভিডিওগুলো এখন পর্যন্ত আমাদের কাছে আছে। এর একটা খুনের বিচার করলে তো আওয়ামী লীগ নাই হয়ে যায়, ছাত্রলীগ নাই হয়ে যায়। আমাদেরকে কেন গত 17 বছর যেতে হবে? এ তো অনেক পরের কথা। সুতরাং আমরা এখন পর্যন্ত সেই পথে কেন যেতে পারছি না? আমি আপনাকে যেটা ফাঁকে একটু বলতে চাই, এই বর্তমান সরকার 70 ঊর্ধ্ব সরকার। একমাত্র আমি আপনাদেরকে আগেও বলেছি, 3-4 জন ছাড়া এইখানে কে এই স্পিরিটকে ধারণ করেন এই বিপ্লবের? আমি আসিফ নজরুল স্যারের কাছে বিনীত অনুরোধ করতে চাই, অবশ্যই এই সংবিধানের প্রতি তার একটা ফ্যাসিনেশন থাকবে। এই থাকাটা তার জায়গা থেকে এটাকে আমরা বুঝতে পারি তার কেন থাকবে বা থাকা উচিত। দেখেন, এই সংবিধান বাংলাদেশের মানুষের, জনগণের অভিপ্রায়ের 1% যে প্রতিফলন করে না, এর প্রমাণ হলো বাংলাদেশের মানুষ এটাকে ছুঁড়ে ফেলে দিয়ে যে অভূতপূর্ব অভ্যুত্থান করলো, গণবিপ্লব করলো। এরপর তো সব থেকে বড় অপরাধের কথা এই সংবিধানের দোহাই দিয়ে। আপনারা দেখেন মিডিয়া কালচার কেমনি তৈরি হয়, একমাত্র 2-1টা মিডিয়ার প্রধান ছাড়া আপনারা কি কেউ বলতে পারবেন গত 15 বছর ধরে যেই মিডিয়া ফ্যাসিবাদের কালচার তৈরি করেছে, পেলে পুষে বড় করেছে, কোন মিডিয়া হাউসে পরিবর্তন এসেছে? কোন মিডিয়ার চিফ পরিবর্তিত হয়েছে? একমাত্র তারা এখন কি করছে, আমাদের আন্দোলনগুলোকে তারা উপায় না পেয়ে তারা জাস্ট আমাদেরকে প্রমোট করছে, আমাদের নিউজগুলো দেখাচ্ছে। লিখে রাখেন, আল্লাহ না করুক আজকে না হয়ে যদি কালকে উল্টো কিছু ঘটে, এই মিডিয়ার সবার আগে আমাদেরকে আওয়ামী লীগের অফিসে গিয়ে গিয়ে আমাদের ভিডিও দিবে যে এই যে নাম্বার আছে, ভিডিও আছে, না ধরেন না কেন। আমার কথা হলো, এই যে মিডিয়া, এদের ব্যাপারে এখন পর্যন্ত আমরা কেন কথা বলছি না? অথবা এদের কি, যারা যদিও আমাদের নাহিদ বলেছে যে এই এটার সাথে যারা সংযুক্ত আছে, আপনি একটু আগে ইকবাল সোবহান চৌধুরীর কথা বলছিলেন, দেখেন জেডাই খান পান্না সে হুমকি দেয় সংবিধানের মূলনীতিতে হাত দিলে তাহলে আরেকটা যুদ্ধ হবে। প্রথম প্রশ্ন হলো, জেডাই খান পান্না তার বিরুদ্ধে তো অন্তত 100-র বেশি মামলা হওয়া দরকার, যে তারা এই গণহত্যার কিভাবে সমর্থনে কাজ করেছিল। একটা লিটমাস পেপার আপনাদেরকে বলে রাখি বাংলাদেশের জনগণের কাছে, যেই সাংবাদিক, সুশীল, কবি, সাহিত্যিক জনগণের সাথে নামে নাই, জনগণের পক্ষে 5ই অগস্টের আগে কথা বলে নাই, এরা সবাই গণহত্যার দোষর, আর কোনো লিটমাস পেপার নাই। আমি আপনার কাছে আবারও আসছি। আমাদের সামান্তা, তিনি বোধহয় অফিসে আছেন, তিনি বাসায় চলে যাবেন। আমরা সামান্তার কাছে কথা শুনি, আমরা পরবর্তী সময় একটু আগে শুরু করব। সামান্তা, কিভাবে দেখছেন এই যে 74 দিন হয়ে গেল, আপনি একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র, আপনি কিভাবে দেখছেন? আপনার কাছ থেকে একটু শুনি।
আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাকে এখানে একটু কথা বলতে সুযোগ দেওয়ার জন্য খুবই কৃতজ্ঞতা বোধ করছি। আসলে আমাকে একটু চলে যেতে হবে, আমি এখনো অফিসে। আমি একটু বলে নিই কিভাবে দেখছি আর কি অন্তর্বর্তীকালীন সরকারের এই কয়েকদিন। আসলে আমাদের অনেক দিনেরই, আমাদের আসলে ৫৫ বছরের একটা হিস্ট্রি আছে। আমাদের ৫৫ বলেন ৫৩ বলেন, আমাদের একটা সংগ্রাম আছে যে আমরা আমাদের বাংলাদেশি বলেন, বাঙালি বলেন, এই বাংলাদেশের এই ভূখণ্ডের মানুষের যে নাগরিক আত্মমর্যাদা, আমরা এটাকে স্টেট বলেছি, কিন্তু আমরা আসলে নাগরিকের যে মর্যাদা এটাকে আমরা ডিফাইন করিও নাই ঐতিহাসিকভাবে, এবং ডিফাইন করলেও যে মাত্রায় ডিফাইন করেছি সেইটুকু আমরা কোনোদিন মানে অ্যাচিভ করতে পারি নাই, বা আমাদের সেখান থেকে দূরে রাখা হয়েছে। তো এই সবকিছু মিলিয়ে আমাদের আসলে এটা একটা কন্টিনিউয়াস একটা সংগ্রামের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। তো এখন আমাদের অনেকগুলো সুযোগের পরে আমরা যদি দেখি যে ৪৭, ৭১, ৪৭, ৫২, ৭১ এবং লাস্ট আমরা ৯০, এই প্রত্যেকটা জায়গায় আমাদের সেটেলমেন্ট গুলো ব্রেক হয়েছে। আমাদের যে পলিটিক্যাল যেই অ্যাসপিরেশন গুলো ছিল পিপলের মুভ করার ক্ষেত্রে, মুভমেন্টের অংশগ্রহণের ক্ষেত্রে যে অ্যাসপিরেশন গুলো ছিল, সেই অ্যাসপিরেশন গুলো এবং কন্ট্রাক্ট গুলো, সোশ্যাল কন্ট্রাক্ট গুলো ব্রেক করা হয়েছে। এই এখন আমাদের একটা সুযোগ এসেছে, এই যে ব্রেক করা হয়েছে, এটা আমাদের মধ্যে এক ধরনের চিন্তা তৈরি করেছে যে এটা ব্রেক হয়, এবং আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষা আসলে শেষ পর্যন্ত যারা ক্ষমতায় থাকে তারা মেনে নেয় না, এবং এটাকে জনগণের ইউনিটিটাকে ব্রেক করানোর ক্ষেত্রে কাজে লাগায়। কিন্তু এখন আমাদের তরুণ সমাজ এটা বুঝতে শিখে গেছে যে এটা কোনো একটা কারো কাছে, একটা দায়িত্বশীল বডির কাছে এটা আমরা যদিও বলি যে আমরা বসাইছি এবং আমরা দায়িত্বটা ছেড়ে দিই, আমরা এটার মধ্যে আর ইনভলভ হব না, সেরকম ক্ষেত্রে আসলে এটা কাজ করে নাই আগে কখনো। সো আমাদেরকে এখন যেটা দেখতে পাচ্ছি, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখনো মাঠে অ্যাক্টিভ, এবং নাগরিকদের জায়গা থেকে আমরা বলেছি যে নাগরিকরা আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে কর্মে ফেরত গিয়েছে, বিশেষ করে তরুণ নেতৃত্ব যারা বিগত কয়েক বছরে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরিয়েছে এবং বিভিন্ন জায়গায় কয়েক বছরের তাদের জব লাইফ আছে। তারা আসলে ওই ছাত্রত্বের যেই সদ্য প্রবাহিত যেই সময়টা, সেই সময়টা পুরোপুরি রিলেট করতে পারে, এবং এদের মধ্যে অনেকেই আসলে কোটা সংস্কার আন্দোলনে ছিল, তার আগে আরো কয়েকটা মুভমেন্টে ছিল। এই ধারাবাহিক সংগ্রামের মেমোরি গুলো তার আছে, এবং সেই জায়গা থেকে এই ২৪ সালে ওই তরুণ নেতৃত্ব, তরুণ মানুষগুলো যারা পার্টিকুলারলি ছাত্র হিসেবে পরিচিত না, কিন্তু তাদের ওই সংগ্রামের হিস্ট্রি আছে, পলিটিক্যাল ওই সংগ্রামের হিস্ট্রিটা আছে বাংলাদেশে, তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া খুবই জরুরি ছিল, কারণ তারা বিভিন্নভাবে ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছিল এই পলিটিক্যাল এই টার্মোয়েলের মধ্যে, ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছিল। কিছু মাত্রা এটা হতাশাও এক ধরনের কাজ করা শুরু করে। তো সব জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে এই নাগরিকদের একটা কমন প্ল্যাটফর্ম থাকা খুবই জরুরি, এবং সেটা তো আছে, সেটা আমরা আপনাদের বিভিন্ন বিবৃতি বা আপনাদের প্রতিষ্ঠা বা এই প্ল্যাটফর্মের কেন করলেন আমরা এগুলো জানি। তো এই 74 ডেজ এর এই যে সরকার, ইউনূস সরকার, আপনি কি মনে করছেন, আপনার পর্যবেক্ষণটা কি একটু সংক্ষেপে যদি বলেন? আচ্ছা, আমি বলবো যে এখানে প্রথমত কিছু সমালোচনা আগে করি, যদিও আমাদের সরকারের সমালোচনা আমাদেরই করতে হবে। সমালোচনা হচ্ছে যে খুবই ব্লান্টলি যদি বলি, এখানে অনেকগুলো আইন শৃঙ্খলা বাহিনী আমাদের বাংলাদেশে এখনো অ্যাক্টিভ আছে। কিছু নাম আমরা জানি, কিছু নাম আমরা জানি না, এই নামগুলো প্রকাশ করা দরকার, এবং এই আইন শৃঙ্খলা বাহিনীর একটা কালেকটিভ এফোর্ট আসলে আমরা দেখতে চেয়েছিলাম যে এই মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে। কারণ আমরা জানি যে যখন একটা অভ্যুত্থান ঘটে, যখন হচ্ছে সরকারটা পড়ে যায় এবং হচ্ছে ক্যাবিনেটটা থাকে না, তখন হচ্ছে মূল কাজ হচ্ছে জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। তো আমরা মনে করি যে এখানে ক্যাজুয়ালিটি আরো কম হতে পারতো, এবং আমরা মনে করি যে আইন শৃঙ্খলা বাহিনী অনেক ক্ষেত্রে কিছু, যেমন হচ্ছে আমাদের পুলিশ পুরোপুরি ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছিল, এবং পুলিশের উপর থেকে মানুষের আস্থা পুরোপুরি চলে গিয়েছিল খুবই সঙ্গত কারণে। এই কারণে এই যে বিশাল একটা বাহিনীর একটা ভ্যাকিউম, সেটা আসলে ওভারকাম করা সেনাবাহিনী সহ অন্যান্য ফোর্সের আসলে খুবই ডিফিকাল্ট ছিল। কিন্তু আমরা মনে করি যে এটা আসলে সরকারের শক্ত হাতে একটা অবস্থান নেওয়ার প্রয়োজন ছিল। আরো কিছু ক্ষেত্রে যেমন হচ্ছে এখনো আমরা দেখতে পাচ্ছি যে সচিব এবং হচ্ছে আমলাতান্ত্রিক যে জটিলতা, সেটা এখনো চলছে। তা আমরা বলবো, আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসগুলো আসলে দ্রুততম সময়ে ঠিক করা প্রয়োজন। এটা যদি ঠিক না হয়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আসলে যেই কাজগুলো করতে দিয়েছি, সেই দায়িত্বগুলো ওরা আসলে পালন করতে পারবে না, তার কোনো বাস্তবতা আসলে তৈরি হবে না।
কারণ সচিবালয় থেকে যেই কাজগুলো আসলে প্রত্যেক দিন করার কথা, যেই ফোর্সে করার কথা, সেই কাজগুলো ওই অর্থে হচ্ছে না এবং নানান ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। এই প্রতিবন্ধকতাগুলো উতরে ওঠা খুবই প্রয়োজন এবং হচ্ছে এটা সরকারকে, উপদেষ্টা মণ্ডলীকে মনে রাখতে হবে, তারা হচ্ছে গণঅভ্যুত্থানের সরকার এবং মানুষের অভিপ্রায় দিয়ে নির্বাচিত সরকার। তাদের ওই ম্যান্ডেটটা আছে, আমাদের সবার ম্যান্ডেটটা তাদের কাছে আছে। তারা আরো শক্ত হতে পারেন, ফার্ম হতে পারেন এবং তাদের ওই পাওয়ারটা আছে, তারা যাতে এই কাজগুলো তো নিজের তারা উদ্যোগে, যদি নিজের ওই বিপ্লবী স্পিরিট দিয়ে এটা করে নেন। এটা এই খুব ম্যান্ডেট যদি গুরুত্বপূর্ণ। মনে না রাখেন, তারা যদি ম্যান্ডেট থেকে সরে আসেন, তারা যদি ভুলে যান তারা বিপ্লবী সরকার, সেক্ষেত্রে কি করবেন আপনারা? অবশ্যই এখানে জনগণের ওই জায়গাটা আমরা চাইবো যে জনগণ তাদের তাদের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আসলে হয় নাই, এটা যে এখনো অধরে রয়ে গেছে, এটা যে আসলে মন্থর গতিতে চলছে, এই জিনিসটা আমরা চাই যে আমরা আসলে জনগণের মাঝখানে এভাবেই কাজ করছি, যে এইটা যাতে আমরা মনে রাখি এবং যেই মুহূর্তে প্রয়োজন হবে আবার যাতে জনতা রাস্তায় নামতে পারে, আবার যাতে এই ফোর্সটা করতে পারে এবং আমরা তখন বিপ্লবী সরকার যাতে গঠন করতে পারি। কারণ এটা আমাদের যে কোনো সময় প্রয়োজন হতে পারে। কারণ এটা যদি কাজ না করে, বেসিক্যালি আমরা সবাই এক ধরনের হুমকির মুখে পড়বো এবং আমাদের অভ্যুত্থানটা প্রশ্নবিদ্ধ হচ্ছে অলরেডি এবং এটা করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। তো অর্থাৎ আমাদের আমরা অর্থাৎ এত রক্তের বিনিময়ে যে সরকার, এত জীবনের বিনিময়ে, এত চোখের বিনিময়ে, এত পঙ্গুত্বের বিনিময়ে যে সরকার, সেই সরকার রিল্যাক্স থাকার কোনো কারণ নাই। তারা যদি বিচ্যুত হয়, সেক্ষেত্রে আপনারা আবার মাঠে নামবেন। নিশ্চয়ই আপনারা আবার প্রতিরোধ গড়ে তুলবেন। মানে তাদেরকে আরো রিল্যাক্স হওয়ার কিছু নাই। তাদেরকে বুঝতে হবে মূল চেতনাটা। আমার মনে হয় যে এই ব্যাপারে আপনারা আরেকটু সক্রিয় হবেন। সামান্তা, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আপনার অংশগ্রহণের জন্য। নিশ্চয়ই ভবিষ্যতে আরো দীর্ঘ সময় নিয়ে আমরা আপনার কথা শুনবো। থ্যাংক ইউ। তাহলে আমি আজকের জন্য একটু বিদায় নিচ্ছি। জি, আমাকে আপনাকে একটু বিদায় দিচ্ছি। আপনাকে এক্সকিউজ বিদায় দিচ্ছি। করবেন। জি, আপনাকে বিদায় দিচ্ছি। থ্যাংক ইউ। ভবিষ্যতে আপনাদের কথা সবাইকে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এই আক্তার ভাই, সার্জি স্যার, হাসনাত থাকলে ভালো হতো। আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শুরু করতে চাই। মাসুম ভাই, মিনার ভাই, আপনারা তো আছেন, আপনাদের কাছে আসছি। সেটি হচ্ছে যে নতুন প্ল্যাটফর্মের বিষয়টা আমরা বুঝতে পারছি আপনারা কেন করতে চাচ্ছেন। সামান্ত রিটায়ার্ড করলো। আপনারা ইতিমধ্যে আপনাদের বিভিন্ন বক্তব্য দিয়েছেন। তো যেহেতু হাসিন ভাই আছেন, এই প্রসঙ্গটা আমার মনে হয় আলোচনায় আসা উচিত। যে আপনি জানেন যে প্রায় ২ মাস আগে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হয়েছে এবং এটা বিস্ময়করভাবে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দেয়া হয়েছে অল কমিশনড অফিসার। অর্থাৎ আজকে যে লেফটেন্যান্ট হয়েছে, সেকেন্ড লেফটেন্যান্ট হয়েছে, সেও কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার ব্যবহার করতে পারবে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাওয়ার পরে, অর্থাৎ আমি যতটুকু বুঝি আমার ক্ষুদ্র জ্ঞানে, যে ইফ আর্মি ডিজায়ার্স, বাংলাদেশের কোথাও কোনো মানে বিশৃঙ্খলা হওয়ার কথা না। কোথাও সিন্ডিকেট এত অ্যাক্টিভ থাকার কথা না। কোথাও আপনার পতিত স্বৈরাচার এত স্ট্রংলি তাদের কথা বলতে পারার কথা না। তো সেনাবাহিনী কি ম্যাজিস্ট্রেসি পাওয়ার ব্যবহার করছে না? বা কি মনে হচ্ছে আপনাদের কাছে? আপনাদের যেহেতু ফিল্ডে আছেন, আপনাদের কাছ থেকে একটু শুনি। হাসিন ভাই অবশ্যই আর ভালো বলতে পারবেন যে ম্যাজিস্ট্রেসি, আচ্ছা, হাসিন ভাই একটু যদি বলেন যে ম্যাজিস্ট্রেসি পাওয়ারের জায়গাটা কি ব্যবহার হচ্ছে আপনি মনে করেন? আসলে হওয়ার স্কোপ খুব কম। কোনো সেনাবাহিনী অফিসার যত পাওয়ারে দেওয়া হোক এককভাবে কাজ করার কোনো সক্ষমতা নাই। তাকে কাজ করতে হয় একজন লেফটেন্যান্ট কর্নেলের, মিনিমাম একটা লেফটেন্যান্ট কর্নেল অধীনে। আবার সেই লেফটেন্যান্ট কর্নেল কাজ করেন, অনুমতি নেন ব্রিগেড কমান্ডারের। আবার সেই ব্রিগেড কমান্ডারের অনুমতি নেন জেনারেলের। জেনারেল অনুমতি নেন সেনাপ্রধানের। সেনাপ্রধান বুদ্ধি নেন ডিজিএফআই, এনএসআই। এখন বলেন কাজ কিভাবে করবে? সম্ভব না। তাকে দায়বদ্ধ করতে হবে সেনাবাহিনীকে ওই এলাকা দায়িত্বের জন্য। যদি কোনো অনিয়ম ঘটে আপনাকে আইনের আওতায় আনা হবে। এই লাইনটা যদি যোগ না করা হয়, সম্মিলিতভাবে কোনো সেনা কর্মকর্তা বা জুনিয়র অফিসার কোনো কাজ করবে না। জি, হাসিন ভাই। আপনার তো বুঝতে হাসিন ভাই, পারছেন আমার বসে জি, বসে। আমি আসছি আপনার কাছে। আক্তার ভাই, আপনার কথা শুনি। আপনাকে স্বাগত। আপনি কি নতুন দলের সদস্য সচিব, জাতীয় নাগরিক কমিটি। আপনার পর্যবেক্ষণটা একটু জানি। এই ৭৪ দিনের সরকার এবং সেনাবাহিনীর যেই ইনঅ্যাক্টিভিটি, আপনি কি মনে করেন? আসলে যে বিপ্লব সংগঠিত হলো, সে বিপ্লব একটা আধা বিপ্লব, ইংলিশের বিপ্লব হয়েছে আমাদের এখানে। যদি বিপ্লবটা তখনই পরিপূর্ণ হতো, তাহলে আমরা এই যে এখন যে সংকটগুলো দেখতেছি, সচিবালয় থেকে শুরু করে নির্দেশনালয়, পুলিশ প্রশাসন থেকে শুরু করে নিয়ে আর্মি, সবগুলো জায়গায় যে সরকারের নিয়ন্ত্রণ না থাকার মতো একটা পরিস্থিতি আমরা দেখতেছি।
এই পরিস্থিতিটা হয়তো তৈরি হতো না। যদি আমাদের বিপ্লব পরিপূর্ণ হতো, তাহলে হয়তো সেই সময়টাতে সচিবালয় থেকে একটা অংশ নেমে আসতো, আমাদের পাশে দাঁড়াতো। আর্মির পক্ষ থেকে একটা অংশ আমাদের পাশে এসে দাঁড়াতো। হয়তো পুলিশ প্রশাসনের অনেকে আমাদের পাশে এসে দাঁড়াতো এবং তাদেরকে দিয়ে একটা যে বিপ্লবী সরকার গঠন সেটা করা সম্ভব হতো। কিন্তু আমাদের এই যে বিপ্লবটা পরিপূর্ণ না হওয়াটা, এই বিষয়টা যেমন একই সাথে দুঃখজনক এবং একই সাথে এটা আমাদের লক্ষ্য নির্ধারণে আমাদের জন্য সহায়ক হয়েছে। কারণ আমরা মনে করি যে আমাদের একটা দ্বিতীয় গণঅভ্যুত্থান দরকার। সেটা সরবে হোক আর নিরূপে হোক, বাংলাদেশের এই গণঅভ্যুত্থানকে টিকিয়ে রাখতে হলে আমাদেরকে এটাকে বিপ্লবী পর্যবেসিত করতে হবে এবং সে লক্ষ্যে আমাদের কাজবাজগুলো করে যেতে হবে। এরই মাঝে একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন যে পতিত যে ফ্যাসিস্ট আওয়ামী রেজিমের যারা ছিলেন, তারা তাদেরকে যখন আওয়ামী লীগ হিসেবে আমরা দেখতেছি, তখন তারা নানা রূপে তারা ফিরে আসছে। নতুন করে তারা মুজিববাদী হয়ে ফিরে আসছে। এই বিষয়টা তাদেরকে বোঝা উচিত। বাংলাদেশের মানুষ এই জিনিসটা অবশ্যই বোঝে এবং জানে যে ব্যক্তি মুজিব এবং মুজিববাদ এক জিনিস নয়। ব্যক্তি মুজিবের ৭১ পূর্ববর্তী ভূমিকা এবং ৭১ পরবর্তী যে ভূমিকা, সেটার মধ্যে যে পার্থক্যের জায়গাটা আছে, সেই জায়গাটা বাংলাদেশের মানুষকে ভিতর থেকে একেবারে হারিয়ে দেওয়া হয়েছিল। এটাকে এমনভাবে পাঠ্যপুস্তক লেখা হয়েছিল, এমনভাবে মুজিবকে বন্দনা করা হয়েছিল যে মুজিবের যে ৭২ থেকে ৭৫ শাসনামল, যে সময়টাতে সে বাকশাল কাহিনী করেছে, যে সময়টাতে ৩০,০০০-এর উপরে জাসদ কর্মীকে তারা হত্যা করেছে, যে সময়টাতে দুর্ভিক্ষ হয়েছে, দুর্ভিক্ষে মানুষ হাজার হাজারের লেখা লেখা মানুষ তখন মারা গিয়েছে, এই বিষয়গুলোকে একবারই আসতে দেওয়া হয় নাই। মুজিবকে একটা দেবতার আসনে বসানো হয়েছিল। এই মুজিবকে কেন্দ্র করে যে দেবতার আসন, সেই আসনকে কেন্দ্র করে আরো অসংখ্য ব্যক্তিবর্গ যারা সাংস্কৃতিক পরিমণ্ডলে বলেন, যেটা এখন পান্নাদের মধ্যে ব্যক্তি বলেন, তারা সকলে এখন সোচ্চার হয়ে উঠছে। তারা মুজিবকে তারা বাঁচাতে চায়, মুজিবের মাধ্যমে তারা আবার ফিরে আসতে চায়। এই জায়গায় আমাদের যে লড়াই, আমরা বারবার ব্যক্ত করেছি যে মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, এই যে আমাদের লড়াই, এই লড়াইটা আমরা চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত না মুজিববাদী ফেসিবাদীদের দোষরা এখান থেকে বিদায় না হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের লড়াইটা চালিয়ে যাব। এটাই হচ্ছে আমাদের বোঝাপড়া এবং এই বোঝাপড়ার ভিত্তিতেই আমরা জাতীয় নাগরিক কমিটি তার কাজগুলো করে যাচ্ছি এবং মানুষদেরকে আমরা সংগঠিত করছি নিজেদের সাথে। তো আপনার এই গত ৭৪ দিনের সরকারের কে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? যদি এক কথায় যদি বলেন কিভাবে মূল্যায়ন করবেন আপনি? গত ৭৪ দিনের সরকারের যে গতি, এটা অত্যন্ত মন্থর গতিতে সরকার আগাচ্ছে। যদি এক বাক্যে বলি তাহলে এই মূল্যায়ন। এবং একই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে নিয়ে অন্যান্য বিষয়গুলোতে আসলে সরকারের তেমন কোনো নিয়ন্ত্রণ নাই। বিচার এখনো কেবল ওয়ারেন্ট জারি হয়েছে দু একজনের নামে, শেখ হাসিনা সহ। এইভাবে আসলে হয় না। আমাদেরকে আরো তেজস্বিত হতে হবে সরকারকে এবং আরো দ্রুত গতিতে কাজ করতে হবে এবং লাল ফিতার যে দৌরাত্ম, সেই দৌরাত্মের মধ্যে তাদেরকে মাথা পড়লে চলবে না। তাদেরকে মাথায় রাখতে হবে যে অভ্যুত্থানের ভিত্তিতে তারা গঠিত হয়েছে, সেই অভ্যুত্থান কোনো নিয়ম মেনে হয় নাই। অতএব তাদেরকে নিয়ম মেনে সবকিছু করতে হবে। এই টেন্ডেন্সি থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে বের হয়ে আসতে হবে। জি। জি, আচ্ছা ভাই আপনাকে ধন্যবাদ। মাসুম মাহবুব, আপনার কাছ থেকে একটু শুনি। আপনি খুব নিবিড়ভাবে কাজ করেন আমাদের সমন্বয়কদের সাথে বা এই হলো যে বিপ্লব হলো, সেই বিপ্লবের নেপথ্যেও আপনি বেশ কিছু ভূমিকা রেখেছেন আমি জানি। তো আপনি কিভাবে দেখেন এই যে ৭৪ দিনের এই সরকার, আমরা অনেক কথাই তো বলছি, ধরেন সেনাবাহিনী অ্যাক্টিভ না, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়েও তারা কাজ করছে না। আ সরকারে জেন জি সরকার বলা হচ্ছে। ৭০ বছরের বেশি বয়স্ক উপদেষ্টারা এই চেতনাই তো ধারণ করতে পারছেন না। যে বলছিলেন, হাসিন ভাই যে বলছিলেন, তারা তো ওষুধের হিসাব রাখতে রাখতেই ব্যস্ত সবাই। এটা সকাল, দুপুর, সন্ধ্যা, বিকাল, কোনটা অর্ধেক, কোনটা ফুল, কোনটা লাল রঙের ট্যাবলেট, কোনটা হলুদ রঙের ট্যাবলেট, এগুলো নিয়েই তারা ব্যস্ত। তো এই বিপ্লবের পরেই সরকার, আপনার মতামতটা শুনি। কি দেখছেন ৭৪ দিনে? ধন্যবাদ প্রণব ভাই এবং যারা আমাদের সাথে আজকে উপস্থিত আছেন। আপনার আমাকে করা প্রশ্নটা আমার খুব পছন্দ হয়েছে যে যাদের ওষুধ খুঁজতে খুঁজতে পুরো ২৪ ঘন্টা যাওয়ার কথা, তারা রাষ্ট্রের জন্য কখন কাজ করবেন। সাম্প্রতিক ডিএমপির দাওয়াতে আমি ঢাকা মহানগর পুলিশের কার্যালয়ে গিয়েছিলাম, সৌজন্য সাক্ষাৎ। আমি বোধহয় আপনাকে একবার বলেছিলাম। তো সেখানে পুলিশের গুলিতে আরেক পুলিশের সন্তান মারা গেছে। আপনারা কম বেশি সবাই দেখেছেন যে পুলিশটা বলেছিল যে একটা ছেলেকে মারতে কতগুলো গুলি লাগে স্যার, মেবি এই টাইপের একটা শব্দ বলেছিল। তো সেই পুলিশের সন্তান এবং তার বন্ধুরা ডিএমপিতে এসেছিল এবং সেখানে তারা আসামিদের ধরার জন্য চাপ দেওয়ার জন্য আসছিল। সেই সময়টা আমি সেখানে উপস্থিত ছিলাম, আমার সঙ্গে আমার কিছু বন্ধুরা উপস্থিত ছিলেন, সাংবাদিক। আমি সেই পুলিশ এবং পুলিশের নিহত সন্তান বা তার ভাইয়ের যে বক্তব্য সেটা শুনতেছিলাম।
তো বলতেছে পুলিশ যে আমরা তাকে খুঁজতেছি, তাকে ধরার চেষ্টা করছি, কিন্তু তাকে আমরা পাচ্ছি না। তখন সেই ছেলেটা বলল, স্যার আপনি আমাকে প্রথম দিন বললেন যে সে চলে গেছে, সে পালাতো। আমরা জেনেছি সে রংপুর আছে এবং রংপুর থেকে তাকে আবার বদলি করে গাইবান্ধা পাঠানো হয়েছে, এবং সে রংপুর থেকে গাইবান্ধা কোন কোন পদে আছে এবার স্যার আপনি তাদেরকে ধরেন। অর্থাৎ আপনারা দেখছেন যে ছেলেটা ওই যে গুলি করতেছে, একটা পুলিশ তার বন্ধু তাকে পেছন থেকে সেভ করার চেষ্টা করে, পুলিশ সামনে এসে গুলি করেছে। এই ভিডিওর আপনারা প্রত্যেকে দেখেছেন কম বেশি, সেই ছেলেটার কথা বলছি। পরে পুলিশ তাদেরকে বলছে যে ঠিক আছে তোমরা আমাদের তথ্য দিয়েছো, আমরা ধরার চেষ্টা করব। ছেলেগুলো যাচ্ছিল না সেখান থেকে। তারা বলছে যে যদি আপনারা আসামিকে না ধরেন আমরা ঢাকা ব্লক করব। আমি কথাটা এখানে ব্রেক দিলাম, দিয়ে আমি অন্য প্রসঙ্গে আসি। অর্থাৎ যারা এই লড়াইতে দেশকে স্বাধীন করলো, জীবন দিল, তারা পুলিশের দুয়ারে দুয়ারে দৌড়চ্ছে বিচারের জন্য। কিন্তু পুলিশ তো যে গুলি করেছে সেও পুলিশ, যারা এখন ক্ষমতায় বসেছে তারাও পুলিশ, একে অপরকে বাঁচাচ্ছে। এই ছেলেগুলোকে পাঠানো হলো ডিবির রূপে। পরে আমি পুলিশের সেই অতিরিক্ত মানে ডিআইজি কে বললাম যে ওদেরকে আপনারা কোনো সাহায্য করছেন না কেন? তিনি রহস্যজনক ভাবে কোনো উত্তর দেননি। আমি বললাম দেখেন এই চেয়ারটাতে আপনি বসছেন ওদের রক্তের বিনিময়, নতুবা এই চেয়ার আপনাকে জীবনে শেখ হাসিনা দিত না। এই চেয়ারটা থাকতো বিপ্লব হারুনদের জন্য, ওদের প্রতি কৃতজ্ঞ হন। একটা উদাহরণ দিলাম, আজকেও আমার কাছে অনেকগুলো হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে কনক ভাই, যে আওয়ামী লীগের সময় যে লোকগুলো সুবিধাভোগী ছিলেন তাদের অনেকে প্রকল্প পাচ্ছেন, অনেক জায়গায় লোকগুলো বসছে, বিভিন্ন পদে তাদেরকে বসানো হচ্ছে। যে লোকগুলো বসছে এই লোকগুলো কে কারা কি প্রত্যেকে আমরা জানি, কিন্তু এই লোকগুলো কিভাবে বসছে আপনি প্রতিবাদ করছি। এই যে ৬২ জন পুলিশের কথা আপনি বললেন, আপনি প্রথম সোচ্চার হয়েছেন এই বিষয়টি কনক ভাই, যে ৬২ জন পুলিশকে এএসপি পদে বসানো হচ্ছে। এই জিনিসগুলো কেন হচ্ছে? সচিবালয়ের ভেতর বলেন বাইরে বলেন, কেন হচ্ছে? আজকে দেখেন মিরপুরে সাকিব আল হাসানের জন্য সাকিবিয়ান গ্রুপ মাঠে নেমেছে। এরা কি আসলে সাকিবিয়ান গ্রুপ নাকি আওয়ামী লীগের? বাংলাদেশে বিদ্যুৎ বন্ধের একটা খেলা হয়েছে, আপনারা জানেন। গত কদিন আগে সারা বাংলাদেশ শাটডাউন ছিল, ইলেকট্রিসিটি বন্ধ ছিল। বিএনপির অন্যতম নেতা রুহুল কবির রিজভী বলছেন এটা সরকার মানে আওয়ামী লীগের একটা গ্রুপ এই কাজটা করেছে। কজনকে ব্যবস্থা নিতে পেরেছে সরকার? এক এক দিন এক একটা গল্পের মাধ্যমে আওয়ামী লীগ হাজির হচ্ছে। আপনি দেখছেন আদালত পাড়ায় জয় বাংলা স্লোগান উঠেছে। এই প্রত্যেকটা জিনিস মেলান, এক এক দিন এক একটা জায়গায় আওয়ামী লীগ আসছে, এসে তাদের অবস্থানকে জানান দিচ্ছে, তারা যে আছে সেটা বোঝার সুযোগ করছে। আমাদের উপদেষ্টারা বলছে তাদেরকে রাজনীতি করার সুযোগ দিতে হবে, তাদের ব্যাপারে সহানুভূতি দেখাচ্ছে। আওয়ামী লীগের ব্যাপারে সহানুভূতি দেখায় না, আওয়ামী লীগ আপনাদের ব্যাপারে সহানুভূতি দেখায় কিনা সেটা চেষ্টা করে। যদি টুক করে শেখ হাসিনা ঢুকে পড়ে বাংলাদেশে, যারা আজকের উপদেষ্টা আছে, যারা সমন্বয়ক আছে, যারা বিভিন্ন পদে আছে, তাদের কি অবস্থা হবে একবার চিন্তা করেন। যদি চিন্তা করতে পারেন তাহলে সহানুভূতি দেখান। আসিফ নজরুল হয়তো বেঁচে যাবেন শাওন আপার কারণে, কারণ তার ঘনিষ্ঠ আত্মীয় শাহন। ইলিয়াস ভালো বলে এই বিষয়গুলো, কিন্তু চারপাশে যার দেখতেছি কনক ভাই খুব দুঃখজনক ব্যাপার। এখনো সময় আছে। পিনাকিদা অনেক সোচ্চার এই বিষয়গুলো, অনেকেই পিনাকিদাকে খোঁচাচ্ছে, নিজেদের মধ্যে আমাদের ভুল ভ্রান্তি তৈরি করছে অনেকেই। এটা বন্ধ করে আমার মনে হয় রাষ্ট্রের প্রত্যেকটা পদে যে ব্যক্তিদের বসানো হচ্ছে সেখানে আমার মনে হয় পরীক্ষা নিরীক্ষা করা উচিত। এনএসআই কি তথ্য দিচ্ছে? এনএসআই এর মধ্যে আমাদের হাসিন ভাইদের মতো লোকদেরকে কেন বসানো হচ্ছে না? গুরুত্বপূর্ণ জায়গায় যাদেরকে বরখাস্ত করা হয়েছে সেনাবাহিনী থেকে, তাদেরকে কেন সেখানে বসানো হচ্ছে না? এই সরকারের কোন সংবিধান আসলে ফলো করতে চাইছে? হাসিন ভাই কিভাবে চাকরি থেকে চাকরি হারিয়েছে এটাকে আমরা জানি না? তাকে কেন গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে না? শুধু হাসিন ভাই না, হাসিন ভাইয়ের মতো বহু অফিসাররা চাকরি হারিয়েছে, দেশপ্রেমিক অফিসাররা, তাদেরকে কেন গুরুত্বপূর্ণ পদে বসাচ্ছে না? তারা কিন্তু সব জানেন রাষ্ট্রের খবর। আমাদের উপদেষ্টাদের কথা আপনি যেটা বললেন ওষুধ, তারা আসলে ওষুধ নিয়ে ব্যস্ত নাকি তারা
টেলিভিশনে কথা বলা নিয়ে ব্যস্ত, নাকি তারা অন্য কাউকে খুশি করাতে ব্যস্ত, আমরা ঠিক বুঝছি না। কিন্তু বিপ্লবের যে সরকারটা আমরা পেয়েছি, আমরা হাসনাত সার্জিসকেই শুধু দেখছি মাঠে দৌড়চ্ছে, একবার এখানে একবার ওখানে একবার সেখানে দৌড়চ্ছে। পুরো রাষ্ট্রটা মনে হয় তারাই মনে হয় নিয়ন্ত্রণ করবেন, তাদেরই হাতে সব, বাকিদের জন্য এগুলোর কোনো ভাবনা নেই। আমাদের গণমাধ্যমের কথা যেটা বললেন, আমাদের টেলিভিশনগুলোর দিকে তাকান, পত্রিকার দিকে তাকান, এই সরকারের সমালোচনায় ব্যস্ত। কেউ শেখ হাসিনাকে নিয়ে কথা বলছে না। শেখ হাসিনা কি করছে গত 15-16 বছরে সবাই ভুলে গেছে। এই সরকারের ভুলগুলো নিয়ে কথা বলা হচ্ছে, কোনটা ভুল কোনটা কি। দেখেন জিনিসপত্রের দাম কমছে না বাড়ছে। কি করে জিনিসপত্রের দাম কমবে বলেন? সিন্ডিকেট ভাঙতে পেরেছে? সিন্ডিকেট ভাঙতে কেউ দিচ্ছে? আমাদের গণমাধ্যমের উপর সরকারকে বিশেষ দৃষ্টি রাখতে হবে, কারণ এরাই আবার শেখ হাসিনাকে এস্টাবলিশ করবে বাংলাদেশে। মাসুম ভাই, এই গণমাধ্যমের উপরে সরকার দৃষ্টি রাখবে না, গণমাধ্যমের উপরে আমাদের ছাত্র জনতাদেরকেই পদক্ষেপ নিতে হবে। এবং আমরা যারা অনলাইনে এখান থেকে কাজ করি, আমি ভাবছি আগামী সপ্তাহ থেকে প্রতিটা গণমাধ্যমকে আলাদা আলাদা ভাবে প্রজেক্ট করা হবে তাদের 15 বছরের কর্মকাণ্ড। কারণ গণমাধ্যমকে এত ছাড় দেওয়ার কোনো কারণ নাই আর কি। তারাই বুকে মানে শরীফ ওসমান হাদি বলছিলেন যে এই মিডিয়াই আসলে বাংলাদেশে একটি সাংবিধানিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবং আপনি যদি দেখেন হাসিনার প্রেস কনফারেন্স বলেন আর আওয়ামী লীগের বড় বড় অপরাধ বলেন, তারা তার সাথে কিভাবে চাপা দিয়ে গেছে নানা কথার ফুলঝুরি দিয়ে। তো আমি আবার আসবো আপনার কাছে মিনার ভাই। আপনি শুনছিলেন, আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক, কলামিস্ট, আপনার পর্যবেক্ষণটা কি? আপনার কাছ থেকে একটু সংক্ষেপে শুনি। আপনি আনমিউট করতে হবে ভাই। জি, ধন্যবাদ কনক সরকার ভাই। আমি আসলে সবার আলোচনায় শুনছিলাম মনোযোগ দিয়ে। অত্যন্ত মানে কিছু ইস্যু এসেছে যেগুলো আসলে অ্যাড্রেস করা দরকার এই সরকারের। এখন আমরা একটা বেকায়দায় অবস্থায় আছি। এই সরকারকে সমালোচনা করলে দেখা যাবে যে সেটা আওয়ামী লীগের কণ্ঠে কণ্ঠ মিলে যায় অনেকটা। এটা আমাদের জন্য খুব একটা বেকায়দাজনক অবস্থা। কিন্তু এখন দেখেন এই সরকার যে তাদের প্রায়োরিটিটাই সেট করতে পারে নাই। কেন যেন এখন এই সরকারের মূল কাজ কি ছিল? এই সরকারের মূল কাজটা ছিল এই বিপ্লবকে সুসংহত করা। খেয়াল করেন, আবার বলছি যে এই বিপ্লবটাকে সুসংহত করাই ছিল সরকারের মূল কাজ। হঠাৎ করে তারা কোথা থেকে সংস্কার নিয়ে আসলো। এই সংস্কার আপনাকে কে দায়িত্ব দিয়েছে? একটা কথা বলেন, দেশের মানুষ এখন কি সংস্কার নিয়ে চিন্তিত? সে আপনি একটা ঘরের মধ্যে আপনার অনেকগুলি সাপ ঢুকে গেছে, এখন আপনার প্রথম কাজ হলো কি সেই সাপগুলিকে বের করা, নাকি ঘরের জানালার রং কি হবে, তারপর পর্দার রং কি হবে, খাট কোন জায়গায় বসবে, এইভাবে সুন্দর করে সাজাবেন? এটা তো আপনার কাজ না। আপনার মূল কাজ ছিল এই বিপ্লবকে সুসংহত করা। মানুষের মনে একটা ইনসিকিউরিটি এখনো আছে। এই যে আপনারা যে কোনো কিছু করেন, একটা এমন কিছু নিয়োগ দেন, পিনাকিদা একটা ওনার একটা এপিসোড দেখলাম, এটা দেখলে রিয়েলি ভয়ের কারণ। যাই হোক, ওনার হয়তো ল্যাঙ্গুয়েজ অনেকে পছন্দ করবেন না, এটা স্বাভাবিক হতেই পারে, বা এক্সপ্রেশন কারো কারো দ্বিমত থাকতে পারে, কিন্তু ওখানে যে উনি কথাগুলি বলেছেন, এটা কি একটা ব্যাপারে আপনারা ডিসএগ্রি করতে পারবেন কেউ? আমার তো মনে হয় এটা সম্ভব কেউ পারবে না। হাসিন ভাই এখানে আছেন, এখন আপনারা দেখেন যারা আর্মিতে যারা আছেন, এখন আপনারা সবাই মানে ডুইং নাথিং ইজ ডেঞ্জারাস। মাঝে মাঝে আপনাদের কিছু করতে হবে। এখন মনে করেন আমরা জেনারেল ওয়াকারের প্রতি উইথ ডিউ রেসপেক্ট আপনাকে বলছি যে এইগুলি পজিটিভ ইনপুট হিসাবে নেন। আমি আপনার সমালোচনা করতে চাই না, এমন কিছু কাজ করছেন মানুষের মনে ইনসিকিউরিটি বেড়ে যাচ্ছে। এর কি করছেন যে এমন লোকগুলিকে, এই যে সাপগুলির কথা বললাম, এই সাপগুলিকে আপনার দুধ কলা দিয়ে আপনি পুষছেন, আর এগুলিকে আপনারা সংস্কার হিসাবে তৈরি করছেন, অমুক সংস্কার কমিটি করেন, সেই করেন, আসল কাজ করেন না। আসল কাজগুলি হলো এই বিপ্লবকে সুসংহত করা। আমরা এই জন্য হয়তোবা এখনো এতটুকু, কারণ এই বিপ্লবকে ধারণ করে আছে সবাই জানে। আজকে যে এই কতগুলি চেহারা আপনার এখানে দেখলেন, আরো অনেকে আসার কথা ছিল, পিনাকিদা নিজেও আসার কথা ছিল, উনি একটু দুঃখ প্রকাশ করেছেন, একটা জায়গায় উনি আটকা পড়েছেন, এই জন্য আসতে পারেন নাই। হয়তো উনারও থাকবেন এবং বাকি যারা সমন্বয়ক এনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন।
এইটাই এই জনগণের একটা গ্যারান্টি। আমি বললাম আল্লাহর উপর তো পূর্ণ আস্থা ও বিশ্বাস আমাদের আছে, এবং সাথে সাথে আমি যে এই কথাটা বলবো, এখানে যাদেরকে আমরা দেখছি এবং ভবিষ্যতে কিন্তু আমরা সেই রাজনৈতিক দলগুলি আপনাদেরকেও রিকোয়েস্ট করব, ডিপলিটিসাইজেশনের যে যেভাবে আমাদেরকে করা হয়েছে, আমরা যেন সেই ফাঁদে পা না দিই, কেউ যেন ফাঁদে পা না দিই। বরং যে পলিটিক্যাল ফোর্স গুলি আছে, এখন যদি মনে করেন, আমি একটা উদাহরণ দিই, এটা একটা জাহাজের মতো। এখন জাহাজের যেরকম আপনাদের সমন্বয়কদের মধ্যে যদি অনৈক্য বা সমন্বয়হীনতার কারণে একটা ক্র্যাক বা হোল সৃষ্টি হয়, এই জাহাজে পানি এসে ডুববে। আবার একইভাবে যদি মনে করেন যে বিভিন্ন রাজনৈতিক দল যারা আছে, তাদের মধ্যেও যদি কোনো ক্র্যাক থাকে, কোনো হোল থাকে, একই অবস্থায় সৃষ্টি হবে। এই জাহাজে আমরা কিন্তু সবাই আছি, সেই জাহাজ যদি ডুবে যায় আমরা সবাই ডুবে মরবো। কাজে আমাদেরকে এই সংকীর্ণ চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। আমাদের প্রথম কথা হলো, ওনাদেরকে তো আমরা কিছু করতে পারছি না, দেখেন আমরা হয়তো পারবো না, কিন্তু যে জায়গায় আমরা কাজ করতে পারবো আমাদের ভিতরে এই ইউনিটিটা। আরেক কথায় শুধু ইউনিটি বলি না, এটাকে আমি বলেছি যে যে এটা হারমোনি ইন ডাইভার্সিটি। মনে করেন আপনার সাথে আমার রাজনৈতিক মতে একটা অমিল থাকতে পারে, কিন্তু আমাদের একটা কমন স্বার্থে আমরা এক হয়ে যাব, এটাকে একটা হারমোনিতে আমরা যাব। কাজে আমরা ওই ইউনিটির পেছনে না দৌড়াই, বরং আমরা যে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন স্টেক হোল্ডার যারা রয়েছেন, সবাইকে আমাদের একসাথে করতে হবে। এটার জন্য কিন্তু ঠিক আছে, এরা এত ষড়যন্ত্র করছে, তারপরে এদের একটা ভয়ের মধ্যে আছে, কিন্তু আমরা যে কোনো সময় একসাথে হয়ে যাব। আজকে এই অনুষ্ঠানের একটা মূল উদ্দেশ্য, মানে আমাদের টার্গেট ছিল সেটাই দেখানো, বা আমাদের ভিতরে ইন্টারনালি অবশ্যই একটা যোগাযোগ আছে, সবাই কিন্তু ক্ষমতার জন্য না। এখন এই যে দেখেন, আমরা কিছু একটা সমালোচনা করলেই আপনারা বলেন যে আমরা মনে হয় বিশেষভাবে পিনাকি দাকে অনেকে এটা খোঁচা দিচ্ছেন। প্লিজ ফর গড সেক এটা থেকে আপনারা বিরত থাকেন। পিনাকি কেন, এখানে উপস্থিত যারা আছেন যে কেউ আমাদেরকে 7 দিন সময় দেন, সব ঠিক করে দিব, আপনাদের কোনো কিছু করতে হবে না, জাস্ট 7 ডেজ কাউকে বেছে নিতে পারেন। এটার জন্য আমরা লালায়িত না, যে আমরা 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 কোনো এই ধরনের কোনো ঈর্ষাও আমরা ফিল করি না, আমরা কাজ করি দেশের জন্য। মিনার ভাই, এখন যদি আমরা যে দেখছি যে পিনাকি ভট্টাচার্য সহ আমাদের অনেকে যারা কথা বলি, আমাদেরকে ইনঅ্যাক্টিভ করার জন্য একটা গ্রুপ সক্রিয় হয়ে যাচ্ছে, অর্থাৎ নানাভাবে আর কি। তো এগুলা ধরেন, এগুলো আওয়ামী কৌশলের একটা অংশ। তারা ক্ষমতায় থাকতে আমরা দেখেছি আমাদের কণ্ঠরোধের জন্য কি কি করছে, এখন তারা অন্যভাবে ট্রাই করছে। এবং আপনি জানেন যে টাকার বান্ডেল পাইলে অনেক অনেক মুরব্বীর অনেক ইয়েও মানে হা বড় হইতে সময় লাগে। এইটাই কনক ভাই, যে এই কথাটা একটু আসলে তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া দরকার। এই যে পিনাকি সহ বা অন্যান্য যারা আছি, আমরা কথা বলছি, আমাদের কারো ওই ধরনের উদ্দেশ্য দিলেও নিব না, এটা তো বললাম। আমাকে যদি অফারও করা হয়, আমি আগেই জানিয়ে দিলাম, আমি আলোচনা করব, আমাদের করবে, অন্য কেউ সেটা হয়তো ধরবে, তাই না? কাজে আপনাদের প্রতি বিশেষ অনুরোধ, যারা একই সাথে আমরা সংগ্রাম করেছি বিভিন্ন সময়, এখন খোঁচাখুচি কইরেন না, প্লিজ, ফর গড সেক। মিনা ভাই, আমি আবারও আসবো আপনার কাছে। আমরা অনুষ্ঠানের প্রায় 1 ঘন্টা আলোচনা করে ফেলেছি, আমরা জাস্ট 1 মিনিট করে প্রত্যেকের কাছ থেকে একটু শুনবো। এবং পাশাপাশি আমি বলি যে বৃদ্ধ বা 70 কারোর প্রতি আমার কোনো বিরাগ নাই, এবং বয়স আমারও বাড়ছে। 10 বছর আগে আমার যে শক্তি ছিল, এখন সেই শক্তি নাই, 10 বছর পরে হয়তো আরো থাকবে না। 70 পরবর্তী আমিও হয়তো এইভাবে চিন্তা করতে পারবো না এখন যেটা আমি চিন্তা করছি, যদি বেঁচে থাকি। সো ধরেন, যার ক্যাপাবল জায়গাটা তাকে বুঝতে হবে। আমি দায়িত্বটা তখনই নিব যখন আমি সেটি পালন করতে পারবো। আমি মনে করি সেই গ্রাউন্ডে আমরা বারবার বলছি যে এই যে বিপ্লবের চেতনাকে ধারণ করতে পারছেন না এই 70 মানুষেরা, জেনজি যাদেরকে বলা হচ্ছে, তাদের স্পিরিটটা তারা ধারণ করতে পারছেন না। ইলিয়াস, আপনি যদি জাস্ট সর্বশেষ 1-1.5 মিনিট যদি বলেন যে কি করণীয় আমাদের ধরেন 74 দিন পার হয়ে গেছে, আমরা অনেক কথাই বললাম, সেনাবাহিনী তার ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রয়োগ করছে না, উপদেষ্টারা সিদ্ধান্ত নিতে পারছে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে উপদেষ্টাদের মধ্যেই আপত্তি আছে। তো মাহমুদুর রহমান কদিন আগে ছাত্রলীগকে নিষিদ্ধ করার জন্য আলটিমেটাম দিয়েছিলেন, তারও কোনো কার্যকর ফল আমরা দেখছি না। তো আসলে করণীয় কি আমরা করবো কি এই অবস্থায়?
ইলিয়াস আনমিউট করেন। আচ্ছা, করণীয় কি এটা একদমই পরিষ্কার। আপনি যদি এই ৭০-৭৫ দিনের ভেতরে একটা ঘটনা যদি আপনি দেখেন, সেটা হচ্ছে হাইকোর্টে যেদিন কিনা ছাত্ররা গেল, আপনি দেখেন সেইখানে কি সংবিধান মানা হয়েছে? সেখানে কি কোনো নিয়ম মানা হয়েছে? সোজা ছুটিতে পাঠিয়ে দিল। যদিও আমি ছুটিতে পাঠানো এটার সাথে আমি একমত না। মানে এত নাটক সিনেমা কেন করতে হচ্ছে আমি জানি না। আপনি গত পরশুদিন এই ৬২ জন যে পুলিশের কর্মকর্তা যাদেরকে সারদাতে আপনার পাসিং আউট শেষে তারা বের হবে, তাদেরকে গতকালকে অর্থাৎ আজকে বাংলাদেশ সময় সকালে তাদের যে প্যারেড হওয়ার কথা ছিল সেই প্যারেডটা কি কারণ যেন বলেছে যে মানে মানে কোনো কারণ বলতে চায় না, যে কোনো একটা কারণে তারা সেটা মানে স্থগিত করেছে। এত নাটক করার কিছু নাই তো। এখানে যে ৬২ জন এসেছে তাদের মধ্যে অধিকাংশই গোপালগঞ্জ আর ছাত্রলীগ, মানে অধিকাংশই গোপালগঞ্জ আর সবই ছাত্রলীগ। সো তাদেরকে নেওয়া যাবে না। ২০২২ সালের ডিসেম্বরে যারা নিয়োগ পেয়ে গিয়েছে তারা তো কোনোভাবেই তাদের ডিএনএ টেস্ট করে রক্ত পরীক্ষা করে তারপর দেখা হয়েছে যে তারা ছাত্রলীগ করে কিনা, অন্য দল করাটা না, ছাত্রলীগ করে কিনা সেটা প্রমাণ করে তাদেরকে আসতে হয়েছে। শুধু এরাই না, এদের বাইরেও গেল ১৫ বছরে আমি মনে করি প্রতিটা এই নিয়োগগুলোকে বাদ দেওয়া দরকার। অসংখ্য ছাত্রছাত্রীরা আপনার বেকার আছে, তাদেরকে ছাত্রদের এই কি বলে ইতে দেওয়া উচিত, এই চাকরিগুলোতে দেওয়া উচিত। কিন্তু সেটা করতে গিয়ে নানান ধরনের নাটক। এখানে যে কাজটা করা হয়েছে আপনার হাইকোর্টে ছাত্ররা যাওয়ার পরে সাথে সাথে অ্যাকশন নেওয়া হয়েছে, এটা একটা আমাদের সামনে এক্সাম্পল যে এইভাবেই করতে হবে। এইভাবে করতে হলে ভাই দেখেন, আমরা হয়তো বা অনেক কিছু আমাদের খারাপ লাগে, আমরা এইটা চাই এটা পাই না, ওইটা চাই এটা পাই না, বা কিছু পাই কিছু পাই না। আপনি দেখেন এই বিপ্লবের পরে কিছু মানুষ আছে যারা কিছুই পায় নাই। এর মধ্যে একটা শ্রেণী, সেটা হচ্ছে যারা বিডিআর এর আছে। আমি বিজিবি মাঝে মধ্যে ভুলে বের হয়ে যান, বিজিবি বলতে চাই না, বিডিআর। এই বিডিআর এর এরা হচ্ছে কি একটা পার্টি। আপনি দেখেন এদের মধ্যে অনেকের মামলার যে রায় ছিল সেই রায়ের আপনি অবাক হবেন, সেই রায়ের পরে ধরেন কারো 10 বছর জেল হয়েছে, কারো 5 বছর জেল হয়েছে, সেই মেয়াদ পার হয়ে গেছে তার জেল কাটার, কিন্তু তাকে বের হতে দেওয়া হচ্ছে না। এরই মধ্যে অন্তত কমপক্ষে 500 বিডিআর এর এই সৈনিক তারা মারা গিয়েছে। তাদেরকে বলা হয়েছে যে হাসপাতালে নেওয়ার পর মারা গেছে। আমি জেনে বলছি ভাই, দায়িত্ব নিয়ে বলছি। আমার এই বক্তব্য হয়তো বিডিআর এর যারা মানে বাইরে যারা আছেন তদন্ত করছেন, ওই কারা কর্তৃপক্ষ, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তাদেরকে বলা হয় যে তাদের হসপিটালে নেওয়ার পরে তারপর তাদের চিকিৎসক মৃত ঘোষণা করেন। একজনকেও হাসপাতালে নেওয়া হয় না, ওইখানে থাকার পরে মারা যায়, মারা যাওয়ার পরে সেটা করা হয়। এখন এই যে বিডিআর এর লোকগুলো, হাসিন ভাই এই জায়গায় আছেন, হাসিনুর রহমান এবং যারা এই আপনার এই সেনা কর্মকর্তাদের ভেতরে যারা এই গুমের শিকার ছিলেন, যারা এই সরকারের দালালিতে পছন্দ করে নাই, যারা নিজেদের জীবন উৎসর্গ করতে চেয়েছিলেন, তাদের কাছে জিজ্ঞেস করেন যে এই পিলখানার ঘটনাটা কি হত্যাকাণ্ড ছিল না এটা একটা বিদ্রোহ ছিল? যদি হত্যাকাণ্ড থাকে তাহলে তার পেছনে কি এই বিডিআর এর সৈনিকরা জড়িত ছিল? যদি না থাকে তাহলে তারা এখনো জেলে কেন? এটা আমি মনে করি ছাত্রদের এই কোর্টে যেটা করা হয়েছে সেই ধরনের একটা অভিযান এই আপনার কাশিমপুর সহ ইটাতে করতে হবে। আপনার ঢাকা সেন্ট্রাল কারাগার যেটা, সেখানে যারা আছে তাদেরকে বের করে আনার জন্য এরকম একটা এই অভিমুখে একটা যাত্রা করা উচিত। তারপরে যেটা আমি মনে করি সবকটা জায়গায় কনক ভাই এভাবে করা উচিত। রোববারে আমি আমাদের এই অনুষ্ঠান আজকে যারা দেখছেন, রোববারে সকাল 9টায় এই বিডিআর এর সৈনিকদের একটা হেয়ারিং আছে একটা মামলার, সেইখানে একটা মানববন্ধন টাইপের করা হবে। তো ওই মানববন্ধনে আমি অনুরোধ থাকবে বাংলাদেশের মানুষের কাছে, আপনারা সবাই থাকবেন 9টার পর থেকে যতক্ষণ হেয়ারিং চলে। এরপরে তাদের একটা ওইখানে একটা অনুষ্ঠান হবে, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে শুক্রবারে জুমার নামাজের পরে বিকাল 3টায় কালবেলা অফিসে আমাদের একটা গ্রুপ যাবে। তারা গিয়ে কালবেলায় এই সন্তোষ শর্মা সহ যেসব রয়ের এজেন্ট, একদম পরীক্ষিত রয়ের এজেন্ট যাদের ব্যাপারে কোনো বিতর্ক নাই, তাদেরকে ওই পত্রিকা থেকে আমরা কোনো গণমাধ্যমের বিরুদ্ধে কাজ করতে চাই না। আমরা চাই গণমাধ্যম চলুক, সমালোচনা চলবে, সবই চলবে। কিন্তু যারা এই বিদ্রোহের এই যে বিপ্লবের সময় যারা কিনা ছাত্রদের বিরুদ্ধে কথা বলেছে, গণহত্যার পক্ষে যারা কলাম লিখেছে, সংবাদ ছেপেছে, যারা শেখ হাসিনাকে আশ্বস্ত করেছে আপনি চালিয়ে যান, যত খুন করা প্রয়োজন করেন, তাদের বিরুদ্ধে একটা বিচার হইতে হবে। তো শুক্রবারে কালবেলাতে একটা তাদের কাছে আমরা
একটা স্মারকলিপি বা একটা দাবি জানাইতে যাব যে এদেরকে সরাইতে হবে। যদি কর্তৃপক্ষ না করে তাহলে তার পরের ব্যবস্থা পরেরটা। আর রোববারে যেটা বললাম সেটা একটা, অতএব অফিসগুলোতে এইভাবেই যেতে হবে। আপনাদের একটা জিনিস বলে রাখি কনক ভাই, ওবায়দুল কাদের এখনো বাংলাদেশে আছে। আমি খুব বিশ্বস্ত সূত্র থেকে এটা জেনেছি। আমাকে সেই অফিসার বলছে যে ইলিয়াস ভাই আপনি একটু আপনার ইউটিউব চ্যানেলে বললে তাহলে আমরা কাজ করতে সুবিধা হবে, আপনারা বলে ফেললে তখন আর মানে অফিসাররা চায় কিন্তু করতে পারে না, এখনো তাদের পিছনে কোনো একটা আতঙ্ক আছে। আমি মনে করি এইসব জায়গাগুলোতে অনেকেই চায় কিন্তু করতে পারছে না। আমাদের প্রেশার গ্রুপ হিসাবে মাঠে থাকতে হবে এবং খুবই তৎপর থাকতে হবে আমি মনে করি। তো প্রেশার ছাড়া এবং ইলিয়াস যাবে না। এবং ইলিয়াস জেনারেল ওয়াকারুজ্জামানের প্রতি আমাদের যে সহানুভূতি বা যে সমর্থন বা যে ভালোবাসা সেটি সবসময় থাকবে, এটি ভাবার কোনো কারণ নাই। কারণ অনেক ঘটনায় আমরা দেখছি পেছন থেকে তিনি কলকাঠি নেড়ে এই জিনিসটাকে আওয়ামী লীগের ফেভারে নিয়ে যাচ্ছেন। আমরা তাকেও সতর্ক করতে চাই যে এই এত রক্তের পরে এত এই বিপ্লবের পরে এত মজমজানোর কিছু নাই। আপনারা শেষ মুহূর্তে বাধ্য হয়ে ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছেন, এমন না যে আপনারা খুব উইলিংলি এসেছেন। সেনাবাহিনী গুলি করে নাই, বিডিআর গুলি করে নাই, তো ওই অফিসারদের বিচার হয়েছে, ওরা তো বহাল তবিয়তে আছে। এই ওবায়দুল কাদেরকে যে আশ্রয় দিয়েছে যশোরের জিওসি মাহবুব, তাকে প্রাইস পোস্টিং দেওয়া হয়েছে, সে ঢাকায় অনেক আরো ভালো পজিশনে টাকা পয়সার জায়গায় বসে আছে। তো এগুলো আসলে ছাড় দেওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই। শরীফ ওসমান হাদি, সর্বশেষ কি করণীয় এই মুহূর্তে? এক মিনিট আপনি যদি আমাদেরকে বলেন। জি প্লিজ, আমি আসলে একটি কথাই এই প্ল্যাটফর্ম থেকে বলতে চাই, এটি যদি মাননীয় উপদেষ্টা বরাবর পৌঁছায় তাহলে সেটাই আমাদের জন্য মানে ভালো হবে। সেটা হচ্ছে এই মুহূর্তে এখন যেভাবে চলছে, আপনি নিজেও বলছিলেন যে উপদেষ্টাদেরকে আবার নতুন করে নেওয়ার চিন্তা হচ্ছে, সবই হলো মানে বয়স্ক মানুষদের তুলে আসার মধ্যে কোনো বিদ্বেষ নাই। আমাদের প্রবলেমটা হলো আমাদের কি হবে জীবনের এই চিন্তা তো তাদের নাই, তাদের তো কোনো ক্ষতি হবে না। দেখেন, এর আগে আওয়ামী লীগ একটা ফিল্টারিং ব্যবস্থা করেছিল জাফর ইকবালের মাধ্যমে, সেটা হলো কি মুক্তিযুদ্ধ, এই ফিল্টার থেকে পাশ করলে তার সব সাতক্ষণ মাফ হয়ে যাবে, আর এই ফিল্টারে যদি আটকে যায় তাহলে মানে তাকে ধরা হবে। নতুন বাংলাদেশের ফিল্টারিংটা হবে এই জনমানুষের যে নতুন বিপ্লব, এই বিপ্লব যদি ব্যর্থ হতো তাহলে কারা ক্ষতিগ্রস্ত হতো, তাদের জীবন নাশ হয়ে যেত, তারা নতুন বাংলাদেশ নেতৃত্ব দেবেন। আর এই বিপ্লব যদি আগের ফ্যাসিস্ট সরকার থেকে যেত তাহলে এখন তারা সুবিধা প্রাপ্ত হতো। সুতরাং তারা নতুন বাংলাদেশে সব থেকে বড় মানে জবাবদিহিতার শিকার হবে, এটাই লিটমাস পেপার, আর কোন ব্যাপার নাই। এখন আমি যেটা বলতে চাই, আমি এটা ইনকিলাব মঞ্চ আমরা বারবার এটা হোমওয়ার্ক করেছি, আপনাদেরকেও জানানোর চেষ্টা করেছি যে আমরা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে একটা মেসেজ পৌঁছানোর চেষ্টা করেছিলাম। দেখেন, বিএনপি বিভিন্ন জায়গায় দখল করছে, আওয়ামী লীগ ঠিক যা যা করেছে বিএনপি সেইগুলোই করবার চেষ্টা করছে বা করছে, আবার বিএনপির হাইকমান্ড কন্ট্রোল করবার চেষ্টা করছে, এগুলো একটা দিকে সত্য, এগুলো ডিনাই করার কিছু নাই। কিন্তু এর বাহিরেও এই পুরো আন্দোলনে পলিটিক্যাল পার্টি হিসেবে বিএনপির যেই বড় ত্যাগ, আপনি বিএনপিকে তো স্টেপ দিতে হবে। বর্তমান সরকারের সব থেকে বড় ক্রাইসিস আমি যেটা মনে করি, এই যে বিএনপিকে সে আস্থায় আনতে পারছে না। ধরেন বিএনপি যদি তাকে হেল্প না করে, আপনারা একটা খেয়াল করবেন, প্রথম দিকে কিন্তু বিএনপি বলেছিল এই সরকারকে তারা 2 বছর সংস্কারের জন্য সময় দিতে চায়, কিন্তু গত 1 সপ্তাহ ধরে বিএনপির সকল নেতা কিন্তু নির্বাচন করছে। আমার মনে হয় গত পরশু আসিফ নজরুল স্যার উনি চ্যানেল আইতে একটি ইন্টারভিউতে বলেছেন বা টকশোতে বলেছেন যে ওনারা আগামী বছরে নির্বাচন করতে চান, এরকম আমার ধারণা। এটা উনি বিএনপিকে একটা বুঝ দেওয়ার জন্য বলেছেন বা বিএনপিকে একটু মানে কুল ডাউন করার জন্য বলেছেন। আমি যেটা বলি, দেখেন, সর্বপ্রথম কাজ হলো পলিটিক্যাল পার্টিগুলোকে আস্থায় আনতে হবে এই সরকারকে। এখন বলেন বিএনপি তো অনেক প্রবলেম আছে, চাঁদাবাজি যা করছে এগুলো তো সত্যই, এর সাথে বড় প্রবলেম হলো বিএনপি যদি এই সরকারকে হেল্প না করে লোকালি, এই সরকার কিভাবে টিকে থাকবে? বিএনপি কিন্তু আস্থায় আনতে হবে। এখন বিএনপি আস্থায় কিভাবে থাকবে? তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যে এতগুলো মামলা এই সরকার অ্যাটলিস্ট করতে পারতো কি? দেখেন, হাবি জাবি কতগুলো কমিটি সে করছে, কিন্তু একটা কমিটি কি সে করতে পারতো না যে তারেক রহমান সাহেব থেকে শুরু করে মোস্ট সিনিয়র যে পলিটিক্যাল লিডাররা আছে তাদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে এই মামলাগুলো রিভিউ করা শুরু হোক, সেখানে ওই দলের পক্ষ থেকে অ্যাডভোকেট থাকবে, সরকারের পক্ষ থেকে অ্যাডভোকেট থাকবে, তারা রিভিউ করে দেন বলবে যে ঠিক আছে এটা খারিজ করা যায়। তো বিএনপি দেখছে কি যে এখন পর্যন্ত তারেক রহমান সাহেবের মামলাগুলো নিয়েও তাদের কোনো কথা নাই, তারা তাদের মামলাগুলো প্রত্যাহার করছে না। এই 1 বছর পরে 6 মাস পরে এই মামলাগুলো যে আবার অ্যাক্টিভ হবে না এবং তারেক রহমান সাহেবকে আবার যে দেশে আসলে অ্যারেস্ট করা হবে না, সেই গ্যারান্টি তারা কোথায় পাচ্ছে?
বিএনপির তো ভীত হওয়ার কারণই আছে, কারণ আজকে যদি এই সরকার ফেল করে পলিটিক্যাল পার্টি হিসেবে সব থেকে বড় ভিক্টিম হবে বিএনপি এবং জামাত, এবং আমরা ছাত্র জনতা অবশ্যই। সেই হিসেবে আমি যেটা চাই, এই সরকারের এখন সবচেয়ে, এবং আমার একটা লাস্ট মিনিটের কথা, একটি জাতীয় সরকার আপনি বলেন, অন্তর্ভুক্তিমূলক সরকার বলেন, যা বলেন, এই সরকারকে এখন সেটা করতে হবে। সেটার ফর্মুলাটা কেমন হতে পারে? সেটার ফর্মুলাটা হতে পারে, বর্তমান ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা, উনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন, এবং বিএনপি, জামাত থেকে শুরু করে ছাত্র জনতা, নাগরিক কমিটি, এই যত ছাত্র জনতা অংশগ্রহণ করেছে প্রত্যেক স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে তিনি একটি মন্ত্রিসভা হোক, যে কাউন্সিল নাম দেখ, তিনি একটি সরকার গঠন করবেন। এই সরকারের প্রধান একমাত্র কাজ হবে, আগামী 2 বছর লাগুক, 3 বছর লাগুক, সবাই মিলে নতুন একটি সংবিধান তৈরি করা। আই রিপিট, কোন সংবিধান পুনর্লিখন নয়, কোন সংবিধান সংস্কার নয়, নতুন বাংলাদেশের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আছে, নতুন সংবিধান গঠন করবে প্রয়োজনে। সেই সংবিধানের জন্য সারা দেশে 300 আসনে শুধু সংবিধান প্রণয়ন করবার জন্য, আজকে হাসনাত খুব ভালো করে এটা বলেছে, অ্যাড্রেস করেছে, আমাদের যে সংবিধান 72 দেওয়া হয়েছিল, তারা কি বাংলাদেশের সংবিধান রচনা করার জন্য নির্বাচিত হয়েছিল? তারা তো পাকিস্তান রাষ্ট্রের জন্য নির্বাচিত হয়েছিল। সুতরাং বাংলাদেশের সংবিধান রচনা করার জন্য প্রয়োজনে একটি ভোট দেওয়া হোক। তারা 1 বছর বা 2 বছর মেয়াদে এসে একদম ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায়ে মানুষের গণশুনানি করবে, মানুষের অভিপ্রায় শুনবে, এবং জনগণের আকাঙ্ক্ষার একটি সংবিধান রচনা করে সেই সংবিধানকে অ্যাক্টিভ করে তারা সকলে আবার পদত্যাগ করবে। দেন সেই সংবিধানের আলোকে নতুন সরকার গঠনের জন্য বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে, যেটা 73-এর মতো 72-এর মতো কোনো নির্বাচন হবে না। এটাই আমি মনে করি একমাত্র এখন করণীয়। সুতরাং আমি যদি এক লাইনে সামারি বলতে চাই, অবিলম্বে ডক্টর ইউনূস সাহেবকে রাষ্ট্রপতির ক্ষমতা গ্রহণ করতে হবে, বিএনপি, জামাত থেকে শুরু করে সকলকে বুঝিয়ে কনভিন্স করে একটি জাতীয় সরকার গঠন করতে হবে, ছাত্র জনতা সকলকে সাথে নিয়ে। এই জাতীয় সরকারের প্রথম কাজ হবে একটি সংবিধান গঠন করা নতুন বাংলাদেশের জন্য। 15টা 16টা কোনো কমিটি করার দরকার নাই, এবং সেইটার জন্য প্রয়োজন নির্বাচন হবে। সেই নির্বাচন কমিটির সংবিধান রচনা করে তারা পদত্যাগ করবে। সেই সংবিধানের আলোকে নতুন বাংলাদেশে নির্বাচন হবে, বিএনপি, জামাত, যত নাগরিক কমিটি আছে সকলে মিলে ইলেকশন করবে, এবং সেই বাংলাদেশ প্রকৃত অর্থে নতুন বিপ্লবের, নতুন জন আকাঙ্ক্ষার বাংলাদেশ হবে। এটাই আমাদের দাবি। জি, ধন্যবাদ। ধন্যবাদ জনাব আক্তার হোসেন। আপনার 1 মিনিট সর্বশেষ মন্তব্য শুনি 1 মিনিটের মধ্যে। আক্তার ভাই, আনমিউট করতে হবে, আনমিউট। জি। ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিবাদ কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ থেকে বিদায় নেয়নি। এর প্রমাণ আমাদের বক্তব্যগুলোতে ছিলেন। সবাই এটা বলছে যে আমাদের একেবারে জুডিশিয়ারি, আমাদের সচিবালয়, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সাংস্কৃতিক অঙ্গন, প্রত্যেকটা জায়গায় আওয়ামী ফ্যাসিবাদের দোসররা এখন পর্যন্ত রয়ে গেছে। এখন আমাদের লড়াই হচ্ছে এই আওয়ামী ফ্যাসিবাদের দোসর মুক্ত করা সবগুলো প্রতিষ্ঠানকে, সবগুলো জায়গাতে। সেই লক্ষ্যে ছাত্র এবং নাগরিক আমরা যারা আছি, আমাদের মাঠের প্রেজেন্স সব থেকে জরুরি। এবং একই সাথে আমি বলতে চাই যে বাংলাদেশের এই দীর্ঘ সময় ধরে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যেসব রাজনৈতিক দলগুলো যুদ্ধ করেছে, যারা সবসময় লড়াই করে গেছে, সেসব দলগুলোর মধ্যে বিএনপি, জামাত সবাই মিলে নিজেদের মধ্যে বোঝাপড়ার জায়গাটা আরো ক্লিয়ার হওয়া দরকার। সকলের মধ্যে যেন এই যে নির্বাচন কেন্দ্রিক যে মানসিকতা, সেটা যেন তৈরি না হয়, বরং যেন একটা নতুন বাংলাদেশ আমরা গঠন করতে পারি, নতুন একটা সংবিধান আমরা পাই। নতুন সংবিধানের জন্য আমাদের যে লড়াই, সে লড়াইতে যেন সফল হয়, সে লক্ষ্যে যেন সবাই মিলে কাজ করতে পারে। বিএনপি, জামাত থেকে শুরু করে নিয়ে সমস্ত মজলুম দল, যে দলগুলো আওয়ামী লীগের সময় নানাবিধভাবে মিশ্রিত হয়েছে, তাদের সকলের মধ্যে ঐক্য কামনা করছি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আক্তার ভাই, মাসুম মাহবুব, আপনার সর্বশেষ মন্তব্যটা শুনি। কনক ভাই, আমি আপনার পুরো অনুষ্ঠানে যে বক্তব্যগুলো শুনলাম বা আপনি যেভাবে কথা বলছেন, আমার কাছে মনে হচ্ছে আমরা সরকারের ভালো কাজের বিষয়গুলো সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা করছি। মূলত এটা সরকারকে দোষারোপ করার জন্য করছি না। এখানে যারা বসে আছেন প্রত্যেকেই 2024-এর এই নতুন স্বাধীনতা লড়াইতে ভূমিকা পালন করেছেন। আমরা বিশ্বাস করি যে আমাদের এই সরকার যদি ভালো কাজ করে, আমাদের আগামী বাংলাদেশটা সুন্দর হবে। এবং ইলিয়াস 2টো প্রস্তাব তুলে ধরেছে, বিডিআর এবং একটা গণমাধ্যমের কথা উল্লেখ করে। আমি এটুকু বুঝতে পারছি যে স্বেচ্ছা আসলে অনেক কিছু সম্ভব না, আমাদের অনেক কিছু হয়তোবা বুঝতেই পারছেন ভূমিকা পালন করতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা অনেকেই পিছনে পড়ে আছি, সেই জায়গাটা আমাদের ভূমিকা পালন করতে হবে।
বৃত্ত উপদেষ্টাদের নিয়ে আমাদের মন্তব্যটা অনেকে হয়তো নেগেটিভ ভাবে নিচ্ছেন, এভাবে নিয়ে না। আমরা আমাদের উপদেষ্টাদের পাশে আছি, কিন্তু আমরা আসলে চাইছি ছাত্র জনতার নতুন বাংলাদেশটা আরো গঠনমূলক হোক, আরো মানুষের ভালোবাসার হোক। এবং আজকে যে আলোচনাগুলো করেছি, যারা এই রাষ্ট্রের পক্ষে আছেন, নতুন বাংলাদেশের পক্ষে আছেন, তারা যদি এই আলোচনা থেকে ভালো অংশটুকু গ্রহণ করতে পারেন, আমি বিশ্বাস করি আগামী দিন আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে পাবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। ধন্যবাদ। মিনার রশিদ, আপনার কাছ থেকে একটু শুনি। আপনার 1 মিনিট সর্বশেষ মন্তব্য। আপনি আনমিউট করেন। মিনার ভাই, আনমিউট করতে হবে। জি। সরকারের প্রতি আমরা ওটা কারেক্টিভ অ্যাকশনের কথাই বলবো, বিশেষ করে সেনা প্রধানের প্রতি, যে আমাদের পিনাকিদা এবং অন্যান্য যারা যে আসলে সমালোচনাগুলি করেছেন, এগুলি একটা পজিটিভ ইনপুট হিসাবে গ্রহণ করেন, এটাকে বাস্তবায়িত করেন। এমন কিছু সন্দেহ আছে যে দুধ কলা দিয়ে সাপ পুষবেন না, ফর দ্য গড সেক, এটা আপনার জন্য ক্ষতিকর হবে, দেশের জন্য হবে, রাষ্ট্রের জন্য হবে। এটা আরেকটা হলো যে আমাদের যারা সমন্বয়ক ছিলেন বা এই বিপ্লবকে ধারণ করেন, যে কোনোভাবে তাদেরকে কাজে লাগান। আমার কাছে মনে হয় যে আমি একটা প্রস্তাব দিয়েছিলাম যে পলিটিক্যাল সেক্রেটারি প্রত্যেকটা মন্ত্রণালয়ে 1 জন বা 2 জন করে, হয়তো ডেপুটি সেক্রেটারি র্যাঙ্কেও দিতে পারেন, তারা পলিটিক্যাল সেক্রেটারি হলে তারা একটা ওন করবে এই সরকারকে, এবং সেটা মনে হয় সরকারের হয়তো যে একটা ধীরগতি সৃষ্টি হয়েছে সেটা থেকে হয়তো উত্তরণ ঘটাতে পারে। এই বিষয়টা একটা চিন্তা করে দেখতে পারেন। আর এটার মধ্যে আনলিমিটেড সময় দেওয়া যাবে না। এটার মধ্যে আমাদের ছাত্র জনতা যারা আছেন তাদের একটা ওয়াচডগ হিসাবে কাজ করতে হবে, এবং কতদিন আমাদেরকে সময় দেওয়া যাবে। যদি দেখা যায় যে কথাটা বললাম, বিপ্লবকে সুসংহত করার মতো সুস্পষ্ট কিছু কাজ তাদের দেখাইতে হবে। যদি এটা দেখাইতে ব্যর্থ হন, পর্দা আর কোনো সুযোগ দেওয়া যাবে না, কারণ আমরা তো নিজেরা এখানে মরতে পারবো না। আপনাদেরকে অলরেডি অনেক সুযোগ দেওয়া হয়েছে। সামনে হয়তো আমি ছাত্র জনতা বা যারা এখানে আছেন তাদেরকে বলবো, আপনারা বসে একটা সিদ্ধান্ত নেন। এতদিনের মধ্যে আমরা যেরকম 7 দিনের মধ্যে আমরা ছাত্রলীগকে নিষিদ্ধ দেখতে চাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ দেখতে চাই। এখন যদি মনে করেন, আমরা অনেকে প্রশ্ন তুলে, আল কায়দা কি কোনো ডেমোক্রেটিক কান্ট্রি পশ্চিমা দেশে রাজনীতি করতে পারবে? তাদের কি কোনো বাক স্বাধীনতা দেওয়া যাবে? বাংলাদেশে যে অলিগার্স সৃষ্টি হয়েছিল, সেই এস আলম এবং এই কয়েকজনের বাক স্বাধীনতা থাকবে, নাকি সমগ্র দেশের বাক স্বাধীনতা থাকবে? এগুলি আমাদের নিশ্চিত করতে হবে। এবং এইটার জন্য যদি আনলিমিটেড সময় দেন, শুধু বসে বসে আমরা না, আপনারা একটা ডেফিনিট সময় দেন, 7 দিনের বেশি লাগবে না। ছাত্রলীগকে অলরেডি মনে হয় 2 সপ্তাহ হয়ে গেছে, আমরা কোনো এটার অ্যাকশন দেখছি না। কেন? ছাত্রলীগকে আপনারা নিষিদ্ধ করেন, এটার জন্য তো আইন সবকিছু আপনাদের ফেভারে আছে, জনগণের সাপোর্ট আছে, তাহলে আপনারা কিসের জন্য সময় নেবেন? কাজে এরকম আনলিমিটেড টাইম আর দিবেন না, একটা টাইম দেন, এর ভিতরে কিছু কাজ দেখাতে হবে। হ্যাঁ, একটা কাজ দেখিয়েছেন, বিশেষ করে এই যে সাপগুলিকে আপনার যেভাবে, যেটা একটু সুবল দিবে, কাজে এদেরকে আপনাকে করতে হবে, যেভাবে হোক কন্টেইন করতে হবে বা এদেরকে প্রতিরোধ করতে হবে, এদের বিষ দাঁত ভেঙে দিতে হবে। এই কাজ যদি না করেন, তাহলে আপনি সংস্কার নিয়ে আমাদেরকে ব্যস্ত রাখবেন, সেটা না। আপনারা সংস্কারের জন্য না, সংস্কার একটা দীর্ঘ প্রক্রিয়া। এই সংস্কারের কথা এগুলো তুলে ফেলেন, আমরাও কেন জানি এটার মধ্যে জড়িয়ে গেছি। আমরা তো এটা অবজার্ভ করতেছি যে আপনি সংস্কার, এখন কিসের সংস্কার? এখন এই সংস্কার একটা দীর্ঘ প্রক্রিয়াই হতে পারে। আপনারা জাস্ট শুরু করবেন, প্রথম কাজটা করেন। প্রথম কাজটা হলো এই বিপ্লবকে সুসংহত করেন, যে সাপগুলি ঘরের বিভিন্ন জায়গায় ঢুকে গেছে, এগুলিকে বন্ধ করেন, বিভিন্ন জায়গায় এদেরকে প্রতিরোধ করেন। এটাই ভাই আমার শেষ কথা। ধন্যবাদ। ধন্যবাদ মিনার রশিদ। কর্নেল হাসিন, আপনার কাছ থেকে শেষ মন্তব্য। আমি জানি যে আপনি গুম নিয়ে কাজ করছেন, বিডিআর নিয়ে কাজ করছেন, সেনাবাহিনীকে ভেতরে যে দুর্বৃত্তরা বসে আছে, আওয়ামী দুর্বৃত্ত, হাসিনার সুযোগ পেয়ে পেয়ে যারা পরিপুষ্ট হয়েছে, তারাও এখনো বসে আছে, তারাও এখনো বিভিন্ন রকম ভাবে নানা রকম সমস্যা তৈরি করছে। তো সার্বিকভাবে আজকের এই আলোচনা এবং আপনার কাছ থেকে আমরা সর্বশেষ আপনার মন্তব্যটা শুনতে চাই, এটা শুনে আমরা অনুষ্ঠান শেষ করব। ভাই, এখনো সেনাবাহিনীর মধ্যে সে আওয়ামী চেতনা রয়ে গেছে, সেই বিশিষ্ট ব্যক্তিদের মূর্তিগুলি আছে। আমি চাই ব্যক্তিগতভাবে সেই মূর্তির বোরখাগুলি খুলে আমাদের সৈনিক ইউনিফর্ম পরে মাথায় টুপি লাগিয়ে, আর ওই আমাদের প্রতিটা ইউনিটের ব্যান্ড আছে, ব্যান্ড বাজাবে, আর কুঠার দিয়ে সে মূর্তিগুলি ভাঙতে হবে।
এটা হলো আমাদের সেনাবাহিনীকে সাইজ করার জন্য বা তাকে মতিভ্রম যে হয়েছিল সেখানে ফিরে আসার জন্য। দুই হলো আমাদের উপদেষ্টাদের পিছনে এখনো শেখ মুজিবুর রহমানের ছবি, এটা ছুঁয়ে ফেলে দিতে হবে। আপনি এখন বিপ্লবী সরকার, রক্তের উপর দিয়ে এসেছেন, আমাদের অনেক প্রত্যাশা। আপনার ওষুধ কয়বার খাইলেন আমার জানার বিষয় না, কাজ না পারলে করবেন না। আপনার ভয়ে আতঙ্ক থাকেন আওয়ামী সরকার যদি আসে আবার যদি দোষারোপ হয়, মহান আল্লাহকে বিশ্বাস করেন, উনি ন্যায়ের সাথে থাকবেন। আমি আর দুইটা জিনিস আছে আমার বলার, যেমন আমরা সংবিধান, আপনি একটা হল রুমে বসেন নেতাদের নিয়ে, সকল আপনার কি বলে, আমরা ওই কোনো একটা অপারেশন করলে শেষ না পর্যন্ত বেরিয়ে আসি না। আপনি 3 দিনের একটা সেমিনার নিয়ে বসেন না একটা জায়গায়, খাওয়া দাওয়া বাথরুম পায়খানা সব এখানে। এটা বিপ্লবী সরকার, ওখান থেকে বেরিয়ে আসবে সবকিছু কি করতে চাই। এটা তো এমন কঠিন কিছু না, আমরা তো 16 বছরে জানি কোথায় আমাদের সমস্যা। নতুন করে সংবিধান লিখবো, তারপরে আমরা সকল অ্যাম্বাসেডার দিয়ে আমরা স্বাক্ষর করাবো, তারপর রাজনীতি স্বাক্ষর করাবো, পত্রিকায় দিব, সমালোচনা অ্যাকসেপ্ট করব, গণভোট নিব। এটা তো আমি খুব বেশি একটা দূরও কাজ দেখে আমি মনে করি না। সেই পুলিশকে সেবক হইতে হবে, আমি বহুবার বলছি, এটা খুব কঠিন কাজ না। পুলিশের অস্ত্রগুলো নিয়ে নেন জমা, পুলিশ থেকে লাঠি নিয়ে, বড় শটগান, পুলিশকে অস্ত্র দিয়ে অনেক কিছু করার আছে আসলে কনক ভাই। করতে না চাইলে হাজার অজুহাত। ওনাদের আসলে জিজ্ঞেস করা উচিত, শপথ করা উচিত, হোলি কোরআন ধরে আমি কাজ করব। কেউ যদি যায় ওই লালন শাহ মাজারের উদ্বোধন করতে, আমি আমি লজ্জিত, আমি লজ্জিত। ওনার এই সময় এই অনেক কিছু করার আছে, এখান থেকে সরে আসা উচিত। এই রক্তের উপর দিয়ে গাদ্দারি করা আমাদের উচিত না। প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত আমাদের অনেক উচিত, অনেক কাজে লাগানো উচিত। সপ্তাহে 2 দিন ছুটি আপনার হবে না, বড় ধরে একদিন। আমার মনে হয় আমরা বিডিআর বিচারের আবার এটা পুনঃ অনুসন্ধান দরকার, পুনঃ তদন্ত দরকার আছে। এর পিছনে পরিকল্পনা করে কি পাওয়া যায় নাই, দায়িত্ব অবহেলা ছিল সেনা অফিসারদের। আর একইভাবে জেলখানা যারা জঙ্গি হিসেবে, জঙ্গি নাটক যে হাতিয়ার দিয়ে হাতিয়ার ছিল দীর্ঘদিন, এই নাটকের ব্যক্তিদের সাথে একটা কমিশন করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দরকার। স্বাধীন বাংলাদেশ, আবু সাইদের বাংলাদেশ আমরা সবাই এনজয় করি, সবাই আমরা একসাথে থাকবো কনক ভাই। ইনশাল্লাহ আমরা নতুন দেশ দেখবো, ইনশাল্লাহ, আমিন। ইনশাল্লাহ। এবং এত রক্তের বিনিময়ে যে দ্বিতীয় স্বাধীনতা বলি বা যেই মুক্তি বলি, সেই মুক্তিকে আমরা কোনোভাবে ব্যাহত দিব না। ইলিয়াস, আপনি কিছু বলতে চাচ্ছেন? আমি ওই যে তারিখটা বলতে পারি নাই, রোববার মানে আজকে বাংলাদেশে যে আজকে রাত শেষে যে রোববার, এই রোববার কালকে সকালেই হাসিন ভাই বোধহয় জানেন ওইটা বিডিআরদের একটা মামলার আছে, শুনানি আছে। তো কালকে যারা অবশ্যই আপনারা থেকেন, কারণ এই বিডিআর এর সৈনিকরা তারা তাদেরকে আটকে রেখেই মূলত আমাদের বাংলাদেশকে ভারতের রাহুল গ্রাসে বন্দি করা হয়েছে। সো এই দেশপ্রেমিক বিডিআর এর যে সৈনিক, তাদের জন্য আমাদের অন্তত একটু পাশে দাঁড়ানো দরকার। আর আগামী শুক্রবার নামাজের পরপর আপনারা সবাই কালবেলা পত্রিকা অফিসের সামনে থাকবেন। তাদেরকে বুঝাইতে হবে যে টেলিভিশন পত্রিকাতে যেইভাবে সাংবাদিকরা এখনো তাদের পক্ষে কাজ করে যাচ্ছে, যেটা বললাম যে জেডাই খান পান্নার বিরুদ্ধে মামলা হওয়ার পরে প্রথম আলো সহ বেশ কয়েকটা পত্রিকা থেকে পুলিশের বিভিন্ন জায়গায় ফোন করে থ্রেট করা হচ্ছে। সো সাংবাদিকদেরকে থামতে হবে মানে থামাইতে হবে। মানে সাংবাদিকদেরকে মানে হচ্ছে যে এই আওয়ামী চেতনায় যারা এতদিন ধরে দালালি করেছে তারাই তো সাংবাদিক ভাই, আমরা তো ইউটিউবার ছিলাম এতদিন, ওরা তো সাংবাদিক। আচ্ছা ইলিয়াস ভাই একটু বলি। ইলিয়াস ভাই, আমি বিএনপির শেষ সময়ে মেড ইন ইন্ডিয়া লেখা, এক্সপ্লোসিভ পাওয়ার জেল লেখা মেড ইন ইন্ডিয়া, কোন সাংবাদিক সেটা নোট করে নাই। দেয়ার হোসেন সাইদের ক্যাসেট নিয়ে ব্যস্ত। বিএনপির শেষ সময় যে এই অবস্থা হয়, তো চিন্তা করে দেখেন, এই সাংবাদিকগুলি দীর্ঘ 16 বছর যাবৎ একই কাজ করছে, এখনো তাই করবে। আমাদের একটু কঠোর হতে হবে তাদের নৈতিকতা নিয়ে, তাদের দর্শন নিয়ে। ধন্যবাদ। এবং ধরেন বিডিআর বিদ্রোহের নামে যে গণহত্যা চালানো, যে হত্যাকাণ্ড চালানো হয়েছে অফিসারদের, সেনা অফিসারদের, তার বিচার এখনো কেন শুরু হলো না? 75 দিন পার হয়ে যায়, 74 দিন হয়ে গেছে। এগুলো অবশ্য অনেক বেশি প্রশ্ন দাবি রাখে। এই বিচারগুলো হওয়াটা খুব জরুরি, তাহলে অনেকেরই মুখোশ উন্মোচিত হবে, অনেকেই
অনেকেই ভাই যে জঙ্গিদের কথা বলেছে, এই জঙ্গিদেরকে যদি এখন এই কথিত যে জঙ্গিদেরকে আটকে রাখা হয়েছে তাদেরকে যদি এখন ছাড়া না হয়, জীবনে ছাড়াইতে পারে না। কয়দিন পরে এই প্রথম আলো আবার নিউজ করা শুরু করবে যে এরা হচ্ছে জঙ্গি, নানান ধরনের নিজেরা নাম দেয়, নতুন নতুন জঙ্গি সংগঠন নাম দিয়ে করে। এদেরকে এখনই সরাইতে হবে। এই মানুষগুলো জেলে থাকবে এখনো, এটা কল্পনা করা যায় না। আলেমরাও এখন জানি না কি করছেন। না, তারপরে ইলিয়াস আপনি দেখেন না যে সকল শীর্ষ সন্ত্রাসী বের হয়ে গেছে জেল থেকে। ইভেন কি রিজেন্টের যে প্রতারক শাহেদ, সে পর্যন্ত জামিনে বের হয়ে গেছে, তার যাবজ্জীবন সাজা হয়েছে। তো এগুলো তো বলতে গেলে অনেক মুশকিল। মাহমুদুর রহমান জেলে যায়, আবার সাবের হোসেন চৌধুরীর ৫টা হত্যা মামলা থাকার পরে রিমান্ডের মধ্যে তার জামিন হয়ে যায়। আসিফ নজরুল মানে বিশাল বিশাল ব্যক্তিত্ব বসে আছেন, আইনজ্ঞ। ইলিয়াস ভাই, কনক ভাই, আপনি জানেন তো মানে মেজর জিয়া একটা করছে শোট, তাকে কাগজ কলমে তাকে জীবিত রাখা হয়েছে। আসলে তাকে বহু আগে খরচ করে ফেলা হয়েছে, ডকুমেন্ট আছে, এরপর সে নাই। তাকে জীবিত রেখে সকল নাটক করা হয়েছে। বসিলা হুজুরের সামরিক প্রধান, বসিলা হুজুর যাবেনি আসার কথা, তাকে দিয়ে তার সামরিক প্রধান একটা কোর্সের শোট, সে যাবে বসিলা হুজুরের সামরিক প্রধান হইতে? এই যে নাটকগুলি করছে, নাটকের প্যাকেজ, লজ্জা, এগুলি সব উন্মোচন করা উচিত। আজিম ভাই, মেজর জিয়া জীবিত আছে কি নাই সেটা মনে হয় বাংলাদেশের মানুষ এই 7 থেকে 10 দিনের ভেতরে মনে হয় জানবে, অনেক কিছু হয়তো সামনে আসবে। আমি একটা জিনিস নিয়ে কাজ করছি, আমি মেজর জিয়া ওনার বাবাকে কল করেছিলাম, এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে যে মেজর জিয়া সম্পর্কে প্রথম আলোর একটা ছিল, সেখানে তারা শিরোনাম করেছিল যে ধর্মান্ধ। জিয়ার বাবা বলেছে যে ধর্মান্ধ এবং একরোখা ছিল জিয়ার বাবা, এইভাবে প্রথম আলোর ইয়েটা ছিল। তো এখন এইটা নিয়ে তাকে আমি কোশ্চেন করলাম যে আপনি কি প্রথম আলোকে এই ধরনের কোনো দিয়েছিলেন? প্রথম আলোর সাংবাদিক তাকে বলেছে ঠিক মতো কথা না শুনলে আপনাকে জেলে যাইতে হবে। চিন্তা করেন, আমি জিয়ার মিসেসকে বুঝাইতে পারি নাই, আসেন গুম কমিশনে, মানে ওনারা বুঝতে চান না। ওই যে ওনারা খুশি, হ্যাঁ, কি বেঁচে তো আছে বলে জঙ্গি আক্রমণ করতেছে। উনি যে আহত আছে কিনা, 25শে ডিসেম্বর 11 সালে পরে সে মিসিং। রাষ্ট্রের দায়িত্ব, সেনাবাহিনীর দায়িত্ব, সেনাবাহিনীর পাসপোর্ট, কোথায় যাবে সে? ফাইল লেমে করতেছে নাকি আমার সেনাবাহিনী? না, ওইটাই এখন ধরেন এইসব জায়গায় আসলে এই তত্ত্বাবধায়ক সরকারের কোনো খবর নাই। পলিথিন নিয়ে ব্যস্ত, হর্ন নিয়ে ব্যস্ত, বাজা নিয়ন্ত্রণে এক রাস্তায় ঠেলা গাড়ি চলে, ভ্যান চলে, অটো চলে, কার চলে, বলে হর্ন চলবে না। হর্ন ছাড়া গাড়ি চলবে কেমন ঢাকা শহরে? আজব পিচ্চিরিয়া, আমি কিছুই বুঝি না। মানে আজকের দিনের সবথেকে সুখের ব্যাপারটা হলো যে আমরা সবাই মন খুলে কথা বলতে পারতেছি। এই বিপ্লবটা হওয়ার এটাই আসিফের স্বাধীনতা। কিন্তু আবার ধরেন এখানে ব্যাপারও আছে, এখনো ধরেন কিছু নিয়ন্ত্রণ আছে। এখনো কেউ আওয়ামী ঘরানা যখন নিয়ন্ত্রণ করে, পত্রিকার মালিক যখন চায় না বা সম্পাদক যখন চায় না, তখন অনেক কথাই সঠিকভাবে আসে না। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আলোচনায় অংশ নেওয়ার জন্য। আগামী রবিবার আমরা আবারও হয়তো জোটবদ্ধভাবে বসবো, আরো অনেকেই যোগ দেবেন আমরা আশা করি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের সরকারে যারা আছেন এই মুহূর্তে তারা এই আলোচনাগুলো শুনবেন, তাহলে আপনারা আপনাদের রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ভাই।